আসসালামু আলাইকুম। উদ্ভাবক বিএসসি নার্সিং কোচিং এর বাংলা ক্লাসে সকলকে স্বাগত। সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম জিসান। এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের আগামী 2রা জুলাই বাংলা পরীক্ষার মাধ্যমেই তোমাদের 26 ব্যাচের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমাদের মনে অনেক প্রশ্ন জাগে, বাংলায় কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায়, বাংলায় এমসিকিউর উত্তর আমরা কিভাবে করতে পারি। তোমাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের এই ক্লাসটি। শুরুতেই আসি, আমরা প্লাস মার্ক কত পাইলে প্লাস পেতে পারি। সকলেই আমরা জানি 100-র মধ্যে 80 পাইলে আমরা প্লাস পাই, তবে 70-এর মধ্যে কত পাইলে প্লাস হবে, 30-এর মধ্যে কত পাইলে প্লাস হবে, অনেকের মনে সংশয় থাকে। সেই সংশয়টা আজকে আমরা দূর করব। শুরুতেই দেখো, আমরা বলছি 100-তে যদি 80 পাই, 100-তে 80 পাইলে প্লাস, তাহলে 100-কে আমরা যদি মনে মনে 10 ধরি এবং 80-কে মনে মনে 8 ধরি, তাহলে আমরা এই ম্যাথের সলিউশনটা অনায়াসে করতে পারি। তাহলে আমরা 70, আমাদের রিটেন মার্ক থাকে 70, 70-এর মধ্যে কত পাইতে হবে। 70-এর মধ্যে আমি 100-র মধ্যে 80, এই 80-কে মনে মনে 8 ধরেছি, তাহলে এই 8-কে 7 দিয়ে যদি গুণ করি, 8-কে যদি 7 দিয়ে গুণ করি, তাহলে প্লাস মার্ক আমরা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে? 7 8 56, 7 8 56। তার মানে 70-এর মধ্যে যদি আমি 56 পাই, তাহলে আমি প্লাস মার্ক পাচ্ছি। এবং এমসিকিউতে আমাদের 30 মার্ক থাকে, এমসিকিউতে 30। এবার এই 30-কে 8 দিয়ে গুণ করলে আমাদের প্লাস মার্কটা বের হয়ে আসবে। তাহলে কত হয়? 3 8 24। তাহলে আমরা 70-এর মধ্যে 56 পাইলে প্লাস এবং 30-এর মধ্যে 24 পাইলে আমরা প্লাস মার্ক পাচ্ছি। 56 আর 24 80। এবার একইভাবে আমাদের যাদের এমনি পরীক্ষা, তুমি হিসাব করতেছো যে আমি 40-এর মধ্যে কত পাইলে প্লাস পাবো বা 50-এর মধ্যে কত পাইলে প্লাস পাবো। একইভাবে যদি তুমি হিসাব করো 50-এর মধ্যে কত হলে প্লাস, 50-কে মনে মনে 5 ধরো, 50-এর মধ্যে কত পাইলে প্লাস, 50-কে তুমি মনে মনে 5 ধরলে এবং আমাদের প্লাস মার্ক 80-তে 80 মনে 8 ধরেছি, তাহলে 5 8 40, 40 পাইলে প্লাস। এবার তুমি 40-এর মধ্যে কত পাইলে তুমি প্লাস পাচ্ছ, 40-এর মধ্যে কত পাইলে প্লাস, 40-কে মনে মনে 4 ধরলে এবং 80-কে মনে মনে 8 ধরলে, তাহলে 4 8 32। 40-এর মধ্যে তুমি যদি 32 পাও, তাহলে তুমি প্লাস মার্ক পাচ্ছ। এটা গেল আমাদের প্লাস মার্ক কত পেলে আমি প্লাস পেতে পারি। এবার আসি পরবর্তী প্রশ্নে। সৃজনশীলের সময় নিয়ে অনেকের সমস্যা। অনেকে বলে বাংলা প্রথম পরীক্ষায় লিখে পারি না, আর বাংলায় প্রচুর লেখা। সায়েন্সে, আর্টসে, কমার্সে তোমরা যারা যারা আছো, সবারই বাংলা পরীক্ষা আছে, কম্পালসারি সবারই বাংলা, বাংলা সবারই বাধ্যতামূলক লেখা। এবার সায়েন্সে যারা আছো তোমাদের ম্যাথ করতে সময় কম লাগে, কমার্সে যারা আছো তোমাদেরও ফিনান্স থাকে, হিসাব বিজ্ঞান থাকে, তোমাদেরও সময় কম লাগে। কিন্তু আর্টসে যারা আছে তাদের প্রত্যেকটা সাবজেক্টে প্রচুর লিখতে হয়। সুতরাং আর্টসের স্টুডেন্টরা একটু আগিয়ে থাকে লেখার ক্ষেত্রে। তারপরও প্রথম পরীক্ষায় অনেকে লেখা শেষ করতে পারে না, প্রথম পরীক্ষায় অনেকে লেখা শেষ করতে পারে না। আমরা প্রত্যেকটা সৃজনশীলে যদি টাইম ভাগ করে নিই, আমরা এক একটি সৃজনশীলে যে কতটুকু সময় নিয়ে লিখবো, এই সময়টা যদি আগে থেকে ভাগ করে নিয়ে আমরা যদি বাসায় চর্চা করি, তাহলে আমাদের যে 3 ঘন্টার পরীক্ষা আছে, 3 ঘন্টার মধ্যে আমরা অনায়াসে আমাদের পরীক্ষা সম্পন্ন করতে পারবো। তাহলে কিভাবে আমরা টাইম ভাগ করতে পারি? আমাদের সৃজনশীল প্রশ্নে আসে ক খ গ ঘ, 4টা প্রশ্ন আসে, 4টা প্রশ্নে আমাদের 10 মার্ক। এবার আমরা যদি প্রত্যেকটা সৃজনশীলের জন্য 20 মিনিট করে সময় নিই, 20 মিনিট করে সময় নিই, তাহলে আমরা পর্যাপ্ত আমাদের যে সময়টা আছে সেই সময়ের মধ্যে শেষ করতে পারবো। আমাদের সময় থাকে 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট রিটেনের জন্য এবং 30 মিনিট এমসিকিউ বহু নির্বাচনী। এই আমরা যদি 20 মিনিট যদি সময় করি, সৃজনশীল কমপ্লিট করি, তাহলে আমাদের 2.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এবং শেষ হয়ে যেও আমরা শেষে যে হয়তো বা 8 থেকে 10 মিনিট সময় পাচ্ছি। তাহলে আমরা কিভাবে সময়টা ভাগ করতে পারি? দেখো, আমাদের ক খ গ, আমি একটা সৃজনশীলের ক খ গ ঘ 4টা প্রশ্নই লিখলাম। এবার সময় আমরা কিভাবে ভাগ করব? কতে আমরা জানি যে এক কথায় উত্তর দিতে হয়। সৃজনশীলের ক এক কথায় উত্তর, এক কথায় উত্তর দিতে আমরা যদি 1 মিনিট সময় ধরি, 1 মিনিটে সম্ভব উত্তর দেওয়া, এক কথায় উত্তর সৃজনশীলের কতে দেওয়া সম্ভব। আমরা ধরে নিলাম 1 মিনিট, 1 মিনিটে ক নম্বরের উত্তর শেষ করলাম। এবার খ নম্বরের প্রশ্ন একটু বড় করে লিখি, অনুধাবনমূলক, একটু বড়, আবার বেশি না, ছোট একটি প্যারা লিখে আমরা খ নম্বরের জন্য 5 মিনিট সময় ধরলাম। 5 মিনিটে অনায়াসে খ নম্বরের অনুধাবনমূলক প্রশ্ন লেখা যায়। 2 মার্কের উত্তর করতে 5 মিনিট পর্যাপ্ত সময়। এবার আমরা গ এবং ঘতে আসব। গ ঘতে কতটুকু সময়? আমি
গতেও 7 মিনিট, ঘতেও 7 মিনিট সময় ধরলাম, 7 7 14 মিনিট, এবং খতে 5 মিনিট, কতে 1 মিনিট। তাহলে আমাদের দেখো টোটালি 20 মিনিটের মধ্যে একটা সৃজনশীল কভার হয়ে যাচ্ছে। এবার তোমরা অনেকেই একটা ভুল করে থাকো, তোমরা প্রশ্ন যখন হাতে পাও তোমাদের প্রশ্ন সহজ মনে হয়, প্রথম সৃজনশীলের উত্তর তোমরা আধা ঘন্টা 45 মিনিট ধরে উত্তর লেখো। প্রথম সৃজনশীল তোমরা সুন্দর করে লিখতে যাও, সুন্দর করে লিখতে যেয়ে তোমরা সময়ের সাথে পেরে ওঠো না। এবার প্রথম সৃজনশীলের উত্তর অনেক বড় হয়ে যাচ্ছে এবং ধারাবাহিকভাবে পরবর্তী যে সৃজনশীলগুলো সেগুলো ছোট হয়ে যাচ্ছে। আমরা প্রথমটা ভালো করার চেষ্টা করব না, আমরা সবগুলোই ভালো করব। সবগুলো ভালো কিভাবে করব? আমরা যে সময় ভাগ করে নিয়েছি দেখো, 1 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 7 মিনিট, 7 7 14, 14 আর 6, 14 আর 6 20 মিনিট। 20 মিনিটের মধ্যে আমরা লেখা শেষ করতেছি। 20 মিনিটের মধ্যে যদি লেখা শেষ করি, 60টা সৃজনশীল, সবগুলো সৃজনশীল সমান মাপের হবে। আমাদের প্রত্যেকটা সৃজনশীল সমান মাপের হবে। আর অনেকে বলে যে 6টা সৃজনশীল লিখতে পারি, 7টা সৃজনশীল লিখতে পারি না, সময় শেষ হয়ে যায়। তাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে একটি, যে ব্যক্তি 6টা সৃজনশীল লিখতে পারে সে একটা যে পারবে না এমন না। তোমাদের উপর আমার পর্যাপ্ত ভরসা আছে, ইনশাল্লাহ তোমরা 7টা সৃজনশীলের অ্যান্সার করতে পারবা। তবে তবে আমি যে সময় ভাগ করে দিয়েছি, টাইম ফ্রেমের মধ্যে রেখে দিয়েছি, তোমরা যদি এই টাইম ফ্রেম রেখে সময় ভাগ করে করে তোমরা যদি লিখতে পারো, তাহলে অনায়াসে তোমরা পর্যাপ্ত সময়ের মধ্যে তোমাদের যে 3 ঘন্টা পরীক্ষা, 3 ঘন্টা পরীক্ষার মধ্যে তোমরা কমপ্লিট করতে পারবে। এবার আসি আমরা সৃজনশীল কতটুকু লিখবো। সৃজনশীল কতটুকু লিখলে আমরা ভালো মার্ক পেতে পারি? আর অনেকে বলে যে গ ঘর উত্তর 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখতে হয়। আসলে কতটুকু লিখবো সেটা আমরা খসড়ায় একটা ম্যাপের মাধ্যমে যদি দেখে নিতে পারি। আমি বোর্ডে ছোট ছোট পেজ আঁকছি, দেখো পরীক্ষার খাতায় তোমাদের এরকম একটি পেজ দেওয়া হবে, এরকম একটি পেজ। আমি আরো একটি পেজ আঁকলাম, আরো একটি পেজ আঁকলাম। পেজ এঁকে আমাদের তো প্রথমত সৃজনশীল লিখতে হবে। লেখার আগে আমরা যখন খাতা পাই, খাতা পাওয়ার পর তো আমরা মার্জিন টানি, তাই না? অনেকে মার্জিন টানতে পারে না। এটা এই বয়সে এসে এই মার্জিনে ভুল গেলে কিন্তু বিশাল সমস্যা। মার্জিন অনেকে এইভাবে টানে, মার্জিন অনেকে এইভাবে টানছে, কিন্তু আমরা মার্জিন এইভাবে টানবো না। আমরা মার্জিনের এই উপরের এই অংশটা আমরা মিলিয়ে দিই, আমরা এই অংশটা মিলাবো না, এইভাবে রাখবো, এইভাবে রাখবো। আর সব সময় চেষ্টা করব, আমি আমার পরীক্ষার সময় যেটা করেছি, আমি আমার পরীক্ষার সময় ডান পাশে যে অংশটা, আমার ডান পাশে পেজের এই অংশটা, এই অংশটাও আমি 1/2 ইঞ্চি করে ভাঁজ করে রাখতাম, 1/2 ইঞ্চি করে ভাঁজ করে রাখতাম, এইভাবে 1/2 ইঞ্চি ভাঁজ না করে আমি করতাম একটা কালিবিহীন একটা কলম, যে কলমে কালি নাই সেই কলম দিয়ে লম্বা করে একটা দাগ টানতাম। এক পেজে দাগ টানলে পরবর্তী সব পেজে দাগটা হয়ে যেত। আর আমার দাগ টানার একটাই উদ্দেশ্য, আমি এর ওই পাশে আর লিখবো না, আমি এই 1/2 ইঞ্চির এই পাশে আর লিখবো না। কেন লিখবো না? তোমরা অনেকে লিখতে পারো, লিখলে সমস্যা নেই। আমি এই জন্য লিখতাম না যে দেখতে খারাপ দেখা যাবে, আমার একটা শেপ থাকবে। এই পাশেও পর্যাপ্ত সময় পর্যাপ্ত জায়গা নিয়ে আমি ফাঁকা রেখেছি, ডান পাশেও পর্যাপ্ত জায়গা ফাঁকা রেখেছি। এবং অনেকে খাতা মনে করে একদম শেষেও লেখে, পেজের শেষেও লেখে। আমরা 1 ইঞ্চি বরাবর জায়গা ফাঁকা রাখবো, আমাদের যে পেজের নিচের অংশে 1 ইঞ্চি বরাবর জায়গা ফাঁকা রাখবো, ফাঁকা রেখে আমরা পেজ শেষ করব। এবার তোমাদের সৃজনশীলের প্রশ্নের উত্তরে আমি আসি। সৃজনশীল আমরা জানি যে কতে তো এক কথাই উত্তর, কতে আর বিস্তারিত লেখার দরকার হয় না। এবার খতে আমরা একটু বিস্তারিত কিভাবে লিখি, এক কথায় উত্তর দেওয়ার পর তারপর একটু বর্ণনামূলক করে লিখি। এবং গ ঘ, অনেকে বলে যে স্যার আমি তো মার্ক পাই না, টিচাররা কিভাবে খাতা দেখে? বিশ্বাস করো, টিচাররা কতে যদি সঠিক উত্তর হয় তাহলে 1-এ 1 দেয়, খতে যদি তুমি কাছাকাছি উত্তর দাও খতেও তুমি 2-এ 2 পেয়ে যাচ্ছ। কিন্তু খর উত্তর তোমার টিচারের মন মতো হয়নি, টিচার তোমাকে 2 দিয়ে দিচ্ছে, কিন্তু ওই টিচারের মন মতো না হওয়ার কারণে গ ঘতে যে ওর সাইড এফেক্টটা পড়ে। গতে তুমি 2 পাচ্ছ, ঘতেও 2 পাচ্ছ, 3 পাচ্ছ। কিন্তু সৃজনশীলে অনায়াসে 9 থেকে 10 পাওয়া সম্ভব। কিভাবে? আমরা সৃজনশীল এমনভাবে লিখবো, সৃজনশীলের খ নাম্বার এমনভাবে লিখবো যে টিচারের নজর ওই খ নাম্বারেই চলে যাবে, গ ঘ টিচার পড়ে দেখবে না। তাহলে কিভাবে লেখা যায় খ নাম্বারটা? আমি পুরো সৃজনশীলে আমার যত ট্যালেন্ট আছে, যত সজ্জা আছে, সব কিছু আমি খ নাম্বারের মধ্যে ঢুকাবো। খ নাম্বারটা এত সুন্দর করে লিখবো যে গ ঘ পড়ে দেখবে না। এবার কিভাবে লেখা যায়? অনেকেই বলে যে এক কথায় উত্তর দিয়ে তারপর ব্যাখ্যা করে, এটাও সঠিক।
এক কথায় উত্তর দিয়ে অবাস্তব কোনো অবান্তর কথা না বলে তুমি উত্তর দিলে প্যারা করে, এটা সঠিক, আমিও এটাকে রেফার করি। তবে আমি একটু এখানে ব্যতিক্রম আনতে চাচ্ছি। একটু ব্যতিক্রম কি, আমি তোমাদের একটা প্রশ্নের মাধ্যমে উদাহরণ দিয়ে বলি। তোমাদের সকলেরই তাহারই পরে মনে কবিতাটি আছে, তাই তো? তাহারই পরে মনে থেকে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসলো, তাহারই পরে মনে কবিতাটি নাট্যধর্মী কিনা ব্যাখ্যা করো। তাহারই পরে মনে কবিতাটি নাট্যধর্মী কিনা ব্যাখ্যা করো। আমরা সকলেই জানি তাহারই পরে মনে কবিতাটি সংলাপ নির্ভর, এই জন্য এটাকে নাট্যধর্মী বলা হয়েছে, কারণ এখানে কবি এবং কবির শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছে। কবি এবং কবি শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছে, এই জন্য নাট্যধর্মী বলা হয়েছে। এখন তোমরা এই প্রশ্নের উত্তর কিভাবে করো? তোমাদের যদি এই প্রশ্নের উত্তর করতে বলা হয়, গাইডেও যেভাবে আছে তোমরাও অনেকে এইভাবে লেখো, তোমাদের উত্তর এরকম হয়, আমি বলছি, তাহারই পরে মনে কবিতাটি সংলাপ নির্ভর হয়, নাট্যধর্মী বলা হয়েছে। এবার তোমরা নিচে ব্যাখ্যা করো, এক কথায় উত্তর এইভাবে দাও, তাহারই পরে মনে কবিতাটি সংলাপ নির্ভর হয়, নাট্যধর্মী বলা হয়েছে। এবার তোমরা প্যারা দিয়ে নিচে বর্ণনা করে লেখো, কবি এবং কবি শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছে, তাই তো? আমিও এর বিপরীতে যাব না, আমিও এইভাবে লিখতে বলবো। তবে আমি এখানে একটু সংযোজন এনেছি, সেটি হলো আমাদের যে কবি আছে, কবি সম্ভাষণ, যার লেখা কবিতা, আমাদের সুফিয়া কামালের লেখা কবিতা, বা আমাদের নজরুলের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, এই যে কবির নামটা, কবির নামের সঙ্গে কবির সম্ভাষণটা আমরা অ্যাড করব। কিভাবে? এই একই প্রশ্নের উত্তর যদি আমি বলি, আমাদের প্রশ্নটা কি ছিল? তাহারই পরে মনে কবিতাটি নাট্যধর্মী কিনা ব্যাখ্যা করো। এর উত্তর আমি আমার মতো করে বলি, তোমরা একটু শোনো। বেদনার রসে সিক্ত কবি সুফিয়া কামালের তাহারই পরে মনে কবিতাটি সংলাপ নির্ভর হয়, নাট্যধর্মী বলা হয়েছে। তাহলে তোমরা বলেছো তাহারই পরে মনে কবিতাটি সংলাপ নির্ভর হয়ে নাট্যধর্মী বলা হয়েছে। আমি কি বললাম? আমি বললাম বেদনার রসে সিক্ত কবি সুফিয়া কামালের তাহারই পরে মনে কবিতাটি সংলাপ নির্ভর হয়ে নাট্যধর্মী বলা হয়েছে। এই যে কবি সম্ভাষণটা অ্যাড করলাম, বেদনার রসে সিক্ত কবি, এইটুকু অ্যাড করার মাধ্যমে তোমার সৌন্দর্য আরো বৃদ্ধি পেল। এখন তোমরাই ভাবো আমি যে উত্তরটা বললাম তোমাদের পছন্দ হয়েছে কিনা। অবশ্যই পছন্দ হবে। এবার ঠিক একইভাবে যদি আরেকটি প্রশ্নের উদাহরণ আমি দিই, তোমাদের সকলের বিলাসী গল্প আছে, বিলাসী কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবার বিলাসী থেকে তোমাদের প্রশ্ন আসে, বিলাসীর বয়স 18 কি 28 ঠাউর করিতে পারিল না, এটা কে? ন্যাড়া। এবার তোমাদের প্রশ্ন আসলো 18 কি 28 ঠাউর করিতে পারিল না কে, কেন ব্যাখ্যা করো। এবার আমরা জানি 18 কি 28 এটা বলা হয়েছে বিলাসীকে। বিলাসীর বয়স 18 বছর কি 28 বছর সেটা ঠাউর করতে পারিনি আমাদের গল্পকথক ন্যাড়া। এবার আমরা এই একইভাবে লিখি যে বিলাসীকে উদ্দেশ্য করে বলা হয়েছে 18 কি 28 ঠাউর করতে পারলাম না। কিন্তু এটা যদি আমি একটু ঘুরিয়ে বলি, ঘুরিয়ে কিভাবে? আমি যদি বলি অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পে 18 কি 28 বিলাসীকে উদ্দেশ্য করে বলা হয়েছে। কে বলেছে? গল্পকথক ন্যাড়া। এবার তুমি সাজিয়ে লিখলে। আমি কি বোঝাতে চেয়েছি হয়তোবা তোমরা এতক্ষণে বুঝে ফেলেছো। আমার বলার উদ্দেশ্য একটি, তোমরা যখন সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখবে তখন তোমরা কবি সম্ভাষণটা অ্যাড করবে। যদি তোমাদের মনে থাকে যে জন্ম মৃত্যু সাল ব্র্যাকেটের মধ্যে রাখবে, কিন্তু তুমি ভুলভাল ব্র্যাকেটের মধ্যে জন্ম মৃত্যু সাল কখনোই রাখবে না, এতে তোমার সাইড ইফেক্ট হতে পারে। আর আমরা সবসময় চেষ্টা করবো কবি সম্ভাষণ। এবার তোমরা অনেকেই বলো যে স্যার আপনি যে এত সুন্দর করে বললেন বেদনার রসে সিক্ত কবি সুফিয়া কামাল, অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা এগুলো কোথা থেকে পাবো? এই কবি সম্ভাষণ আমরা কোথা থেকে পাবো? তাদের উদ্দেশ্যে আমি বলছি, তোমাদের যে গল্প বা কবিতা আছে, প্রবন্ধ আছে, সেখানে প্রথমেই দেখবা যে লেখক পরিচিতি আছে। লেখক পরিচিতিতে অনেকগুলো সম্ভাষণ দেওয়া থাকে, ওইখান থেকে তুমি সুন্দর করে একটা সম্ভাষণ উঠাই নিলে। যেমন আমাদের কাজী নজরুল ইসলাম আছে জাতীয় কবি, যখন তার বিদ্রোহী কবিতার উত্তর করব তখন যদি আমরা বলি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সুন্দর শোনাবে। যখন আমরা তার যৌবনের গান করছি তখন আমরা কি বলতে পারি? বিশিষ্ট প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম। ঠিক একইভাবে নজরুলের গেল। এবার যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, যখন রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্প করব তখন আমরা বলতে পারি যে ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। আর যখন আমরা সোনার তরী থেকে উত্তর করব তখন কি বলতে পারি ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর? না,
তখন আমরা বলবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অথবা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এটা গেল আমার খ নম্বরের উত্তর। খ নম্বরটা সুন্দর করে লিখলাম। এবার আমরা অনেকে এখানে ক নম্বর লিখি, খ নম্বরও লিখি। খ নম্বর লিখতে লিখতে এমন একটা জায়গায় যে শেষ হয় যে নিচে আমি যে বলেছি তোমাদের নিচে 1 ইঞ্চি বরাবর জায়গা ছেড়ে দিতে, 1 ইঞ্চি বরাবর উপরেও আরো 2-3 লাইন লেখার জায়গা থাকে। তোমরা কি করো, ওই 2-3 লাইনে লিখে ফেলো গ ঘর উত্তর। আমি বলবো যে এই নিচে যতটুকু জায়গা বেঁচে থাকে ততটুকুর মধ্যে লেখার দরকার নাই, ওই তোমার লেখার শেপটা নষ্ট হবে। তুমি গ বা ঘ যেটাই লেখো সেটা পরবর্তী পেজে চলে গেলে। এবার আমি গ নম্বরের উত্তর করছি একটা পেজে। গ নম্বর অনেকে বলে যে কতটুকু লিখবো, তাই না? সকলের প্রশ্ন আসে যে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা। আমি গ নম্বর প্রশ্নের উত্তর লিখলাম। গ নম্বর পুরো একটা পেজ কভার করলাম। একটা পেজ কভার করে এটা 2 নম্বর পেজ। 2 নম্বর পেজে আমি একটা প্যারা আনলাম, 2-3 লাইনের একটা প্যারা বা 4 লাইনের একটা প্যারা আনলাম। পরের পেজ ভরে লেখা লাগবে না। তাহলে আমি যে 7 মিনিট সময় দিয়েছি, এই 7 মিনিট সময়ের মধ্যে তোমার 1 পৃষ্ঠা আর 1 পৃষ্ঠা 3 ভাগের 1 ভাগ লেখা তোমার সম্পন্ন করা সম্ভব হবে। এবার অনেকেই বলে যে স্যার আপনি যেভাবে বলেছেন আমি তো সেইভাবেই লিখেছি, তারপরও তো আমি পর্যাপ্ত মার্ক পেলাম না। এবার মার্ক না পাওয়ার কারণ কি? যারা টিচার মার্ক দেবে না কেন, টিচার অবশ্যই মার্ক দেবে, কিন্তু তোমরা যদি লেখো, প্রশ্নে বলা থাকে যে উদ্দীপকের সাথে তোমার গল্পে কোন চরিত্রের মিল আছে, তোমরা উত্তর কি লেখো? উদ্দীপকের সাথে যে চরিত্রের মিল আছে সেই চরিত্র নিম্নে বর্ণনা করা হলো। তাহলে কি টিচার মার্ক দিবে? তোমাদের লেখা এমনই, উদ্দীপকের সাথে যে চরিত্রের মিল আসে সেই চরিত্রের বর্ণনা নিচে দেওয়া হলো। এইভাবে লিখলে কখনোই মার্ক পাবে না। আবার শুরুতেই অনেকে লেখে যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, বা শুরুতে লেখে যে গুরুত্ব অপরিসীম। তুমি আগে 2 কথা লিখলে না, শুরুতেই যদি বলো গুরুত্ব অপরিসীম, তাহলে টিচার কি বুঝবে? আগে ওই বিষয়ে 2-4 কথা লেখো, তারপর বললো এর গুরুত্ব অপরিসীম। আমি সকলের উদ্দেশ্যে আরেকটি কথা, এইভাবে অবান্তর কোনো কথা আমরা না লিখি। আমাদের সৃজনশীলের গ ঘর উত্তর যখন করব, এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করব। উদ্দীপকের সাথে কোন চরিত্রের মিল আছে, উদ্দীপকের সাথে অমুক চরিত্রের মিল আছে, এক কথায় লিখবো। তাহলে টিচার একবারই টিক দিয়ে চলে যাবে। আর একটি সত্যি কথা হলো, কোনো টিচারই তোমার খাতা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখে না, এটা চিরন্তন সত্য। কিন্তু টিচার পড়ে দেখে না মানে যে টিচার তোমার খাতা ভালোভাবে মূল্যায়ন করছে না, এমনটা নয়। একটি হাঁড়িতে একটি ভাত টিপ দিলে বোঝা যায় যে পুরো হাঁড়িতে ভাত হয়েছে কিনা। এই টিচার তোমার খাতায় একটা চোখ বোলালেই, একটা পেজে যদি চোখ বোলায়, 2-4টা শব্দ দেখলেই টিচার বুঝতে পারে যে কি লিখেছে ছেলেটা বা এই মেয়েটা। এজন্য আমি বলবো, আমি যেভাবে বললাম, ক নম্বরের উত্তর এক কথায়, খ নম্বরে কবি সম্ভাষণ দিয়ে আমি লেখার চেষ্টা করব, এবং গ ঘ এক কথায় উত্তর দিয়ে তারপর আমরা ধারাবাহিকভাবে লিখব। এবার আরেকটি কথা না বললেই নয়, আমরা যখন প্যারা দিয়ে দিয়ে লিখি, এক কথায় উত্তর দেওয়ার পর নিচে একটা প্যারা দিই। এই প্যারাটা অনেকে লেখে, যে আমি লিখলাম আমার সোনার বাংলা, উদাহরণ হিসেবে লিখছি আমি আমার সোনার বাংলা, সুন্দরভাবে লিখলাম। এবার আমি প্যারা দিচ্ছি, প্যারা দিয়ে আমি এখান থেকে লেখা শুরু করছি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। এটা কি আদৌ প্যারা হয়েছে? এটা প্যারা হয়নি। কেন হয়নি? আমরা প্যারা কিভাবে দিই? প্যারা দেওয়ার উদ্দেশ্য হলো, তোমরা যারা ফোনে টাইপ করো, ফোনে অনেকে লেখালেখি করো, অনেকে তোমাদের কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, অনেকে লেখো। অনেকে যখন লিখতে যায় তখন আমরা টাইপ যখন করি, যখন প্যারা দিই, সেখানে প্যারা কিভাবে আসে? প্যারা দেওয়ার মানে হলো একটা লাইন সমান জায়গায় তুমি নিচে চলে আসো। আমরা কম্পিউটারে, ল্যাপটপে, ফোনে যখন লিখি প্যারা দিই মানে একটা লাইন সমান জায়গা বাদ রেখে নিচের লাইনে আসি। প্যারা দেওয়ার উদ্দেশ্য হলো তুমি যতটুকু জায়গা ফাঁকা রাখতেছো ততটুকুর মধ্যে আর একটা লাইন ঢুকে যাবে। কিন্তু তোমরা এমনভাবে প্যারা দাও মাঝখান দিয়ে আর একটা লাইন ঢুকে না, কখনো ঢুকবে না। এই জন্য আমি বলবো, এটা তোমার বাড়ির নিজের খাতা না, তুমি এটা কেনা খাতা, পরীক্ষার হলে সরকারি খাতা। এই জন্য তুমি ফাঁকি দিও না, বা অপচয়, মিতব্যয় যেটাকে বলে, মিতব্যয় হওয়ার দরকার নেই। একটা লাইন বরাবর জায়গা ফাঁকা রেখে তারপর লিখবা, একটা লাইন বরাবর জায়গা ফাঁকা রেখে তারপর লিখবা। তুমি যখনই প্যারা দিবা তখনই তোমার মাথায় এই কথাটা রাখবা যে আমি যতটুকু প্যারা দিচ্ছি ততটুকুর মধ্যে আর একটা লাইন যেন ঢুকে যায়। ঠিক আছে? এবার অনেক বললাম নীতি নৈতিকতার কথা, যে কিভাবে লিখতে হয়, কিন্তু তোমাদের এই ভিডিও দেখার মোটিভ একটাই, আমি মনে করি, যে স্যার কখন বলবে যে গুরুত্বপূর্ণ সাজেশন কোনটা, যে
কবিতা এটা পড়লে কমন আসবে, গল্প এটা পড়লে কমন আসবে। তোমরা এটার জন্যই হয়তোবা এই ভিডিও দেখছো। তোমাদের এই কোনটা কোনটা গুরুত্বপূর্ণ সেটা আমি অবশ্যই বলবো। কোনটা কোনটা গল্প পড়লে কমন পাওয়া যাবে, কোন কোন কবিতা পড়লে কমন পাওয়া যাবে, এটা অবশ্যই বলবো। তার আগে আমি আরেকবার বলি যে তোমাদের সহপাঠ যে অংশটা আছে, সহপাঠে একটা নাটক আছে, একটা উপন্যাস আছে। এই নাটক উপন্যাস পড়েছে কতজন আমি জানি না, তবে আমার ধারণা মতে যত পরীক্ষা 50%ও আমি মনে করি যে পড়ে পরীক্ষা দেয় না। যে ইন্টারমিডিয়েটে যে স্টুডেন্টরা পরীক্ষা দেয়, ম্যাক্সিমাম স্টুডেন্টই নাটক উপন্যাস না পড়েই পরীক্ষা দেয়। এবার না পড়ে পরীক্ষা দেয় এটা বলাও ভুল, কারণ তারা গাইডেড সৃজনশীলের উত্তর পড়ে, কিন্তু পুরো উপন্যাস পুরো নাটকটা এটা পড়ে না। আমাদের কিন্তু নাটক উপন্যাস থেকে বাধ্যতামূলক সৃজনশীলের উত্তর করা লাগে, নাটক থেকে একটা, উপন্যাস থেকে একটা, এটা বাধ্যতামূলক। আমরা অনেকে জানি না যে 7টা সৃজনশীলের উত্তর দিব, কোথা থেকে কয়টা প্রশ্ন। আমাদের প্রশ্নে বলা থাকে গল্প সৃজনশীল, না কবিতা থেকে দুইটা, 4টা মিলে যে কোনো একটা 5টা। মানে তোমার আমি লিখি গল্প, থেকে 2টা, কবিতা থেকে 2টা, তোমার লিখতে হবে বাধ্যতামূলক। গল্প থেকে 2টা তোমার সৃজনশীল বাধ্যতামূলক লেখা লাগবে, কবিতা থেকে 2টা বাধ্যতামূলক লেখা লাগবে, 2 4টা, এবং যে কোনো জায়গা থেকে একটা, মোট 5টা। গল্প থেকে 2টা, কবিতা থেকে 2টা বাধ্যতামূলক লেখার পরে যে কোনো একটা, গল্প থেকেও একটা বেশি লিখতে পারো, কবিতা থেকেও একটা বেশি লিখতে পারো। মোট 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তোমাদের গল্প এবং কবিতা থেকে। এবং তোমাদের যে সহপাঠ আছে নাটক উপন্যাস, নাটক থেকে একটি এবং উপন্যাস থেকে একটি বাধ্যতামূলক দেওয়া লাগবে। তাহলে আমাদের 7টা সৃজনশীল হয়ে যাচ্ছে। গল্প থেকে 2টি, কবিতা থেকে 2টি, 2 2 4, এবং এই 2 জায়গা থেকে যে কোনো একটি এক্সট্রা বেশি অতিরিক্ত, মোট 5টি। এবং নাটক থেকে 2টি সৃজনশীল থাকবে, 2টা থেকে একটি, উপন্যাস থেকে 2টা সৃজনশীল থাকবে, 2টা থেকে একটি। মোট হয়ে গেল আমাদের 7টি সৃজনশীল। এবার তোমরা যেহেতু সাজেশন চাচ্ছ, সাজেশনের আগে আমি আর একটু কথা না বললেই নয়। তোমরা যারা এমসিকিউর উত্তর দিতে চাও, 30টা তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকে। তোমরা বলো স্যার আমি তো বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিচ্ছি, আমার কাছে 4টি অপশানই সমান মনে হচ্ছে যে 4টির মধ্যে 4টি সঠিক উত্তর। তখন তোমরা কোনটা উত্তর করবা এই কনফিউশনে থাকো। টিচাররা যখন প্রশ্ন করে, বোর্ড যখন প্রশ্ন করে, তখন সবগুলো প্রশ্ন যদি ইজি হয় তাহলে তো আর সমান মূল্যায়ন হয় না। 2টা 3টা জটিল প্রশ্ন দেই, যেটা দেখলে মনে হয় না এটা উত্তর সবগুলোই সঠিক। তখন আমরা কি করব, প্রথমত পড়ার কোনো বিকল্প নেই, আর দ্বিতীয়ত আমি বলবো আমাদের বাদ দেওয়া শিখতে হবে। বাদ দেওয়া 4টা অপশান থাকে, 4টা অপশানের মধ্যে তুমি প্রথমেই খুঁজে বের করবা যে আমার প্রশ্নের সাথে মিল নেই কোনটি। আমি যে প্রশ্নে চেয়েছে, আমাকে প্রশ্নে বলেছে, ধরো বললো নিম্নের কোনটি মাইকেল মধুসূদন দত্তের লেখা রচনা, এবার তোমার অনেকগুলো আসলো 4টি অপশন, সবগুলো দেখে মনে হচ্ছে মাইকেলের, কিন্তু সবগুলো কি মাইকেলের হবে? সবগুলো মাইকেলের হবে না। এখন তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। দেখা গেল অপশনে প্রথমেই থাকলো মৃত্যু ক্ষুধা। এবার তোমাকে জানতে হবে মৃত্যু ক্ষুধা কি। এবার তুমি মনে মনে ভাবলে না এটা তো নজরুলের লেখা, তাহলে এটা কখনো হতে পারে না। তারপরে তুমি 7 সাগরের মাঝি বা পদ্মা নদীর মাঝি, এবার তুমি এইভাবে খুঁজলে, এভাবে বাদ দিলে, এইটা হবে না, এইটা হবে না। 4টা অপশন থেকে যদি 2টা অপশন বাদ দাও, না এটা কখনোই হতে পারে না, এই উত্তরের সাথে কখনোই সামঞ্জস্য না, তাহলে 4টা থেকে একটা বাদ গেল। এবার বাকি থাকলো 3টা অপশন। ওই 3টা অপশন থেকেও তুমি খুঁজে বের করবা যে এই 3টা থেকে কোনটা বাদ দেওয়া যায়। 3টা থেকে আরেকটা বাদ দিলে বাকি থাকলো 2টা। এবার যখনই এইভাবে বাদ দিতে শিখবা তখনই তোমাদের সুবিধা হবে। সৃজনশীল আমরা লিখলাম, কিন্তু যখন বহু নির্বাচনী অংশ আসবে, বহু নির্বাচনী অংশে বাদ দিয়ে আমাদের লাগাতে হবে যে কোন উত্তরটা একেবারেই অবান্তর, এটা সঠিক উত্তর নয়, সেটা বাদ দিয়ে যদি তুমি করতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবে। এবার আমরা চলে যাব গল্প, কবিতা, নাটক, উপন্যাস কোনটি প্রশ্ন আসে, কতগুলো গুরুত্বপূর্ণ। এবার আমরা বাংলা প্রথম পত্রে যে আমাদের গল্প আছে, কবিতা আছে, তোমরা বলেছিলে যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ, সেটা দেখো তোমাদের সিলেবাসে 12টা গল্প এবং 12টা কবিতা আছে। প্রবন্ধ গল্প 12টা এবং কবিতা আছে 12টা, 12 12 24টা,
এবং তোমাদের নাটক একটি আর উপন্যাস একটি, মোট 26টা থেকে তোমাদের 11টা সৃজনশীল প্রশ্ন আসে। আর আমি তোমাদের বলেছিলাম যে গল্প থেকে 2টা, কবিতা থেকে 2টা, 2 4টা, যে কোনো একটা অংশ থেকে 5টা মোট সৃজনশীলের অ্যান্সার করা লাগে। আমরা এখান থেকে পাচ্ছি মোট 4টা প্রশ্ন। আমরা এখানে দেখো আমি মোট 9টা গল্প লিখেছি, এখানে কোনো কবিতা লিখিনি। এই 9টার মধ্যে থেকে আমাদের 5টা আমি পরীক্ষায় পাবো, এই 9টা থেকে আমি 5টাই পরীক্ষায় পাবো ইনশাল্লাহ। আশা করা যায় যে এই 9টার মধ্যে থেকে 5টা পাবো। শুরুতেই যদি ভেরি ভেরি ইম্পর্টেন্টের কথা বলি, আমি সাহিত্যে খেলা আমি 3 স্টার দিলাম, সাহিত্যে খেলা আমি 3 স্টার। তারপরে দেখো যৌবনের গান 3 স্টার। তারপরে দেখো রেইনকোট আমি 3 স্টার দিলাম। তারপরে দেখো অপরিচিতা 3 স্টার। আর অর্ধাঙ্গীও আমাদের কম গুরুত্বপূর্ণ না, বেগম রোকেয়ার অর্ধাঙ্গী, এটাকে আমরা 2 স্টার দিলাম। এবার অপরিচিতা মাসি পিসি কপিল দাস মুর্মুর শেষ কাজ, আমি এখানে বলবো কপিল দাস মুর্মুর শেষ কাজ, এটাও 2 স্টার। নেকলেস এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, নেকলেসও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার তোমাদের একটা কথা বলি যে আমরা অপরিচিতা কেন পড়বো। অপরিচিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখন রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বলতেছি বিশ্বকবি, কাজী নজরুল ইসলামকে বলতেছি বাংলাদেশের জাতীয় কবি। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প কবিতা তোমার সিলেবাসে আছে, নজরুলের লেখা গল্প কবিতা তোমার সিলেবাসে আছে। এই নজরুল রবীন্দ্রনাথের সিলেবাসে থাকা সত্ত্বেও যদি ওইখান থেকে প্রশ্ন না আসে, তাহলে তো তারা স্বর্গ থেকে এসে আমাদের অভিশাপ দিবে, তাই তো? যে প্রশ্ন করেছে তাকে তো অভিশাপ দেবে। এজন্য তোমাদের সিলেবাসে যদি নজরুল রবীন্দ্রনাথ থাকে, তাহলে অবশ্যই তুমি নজরুল এবং রবীন্দ্রনাথের লেখা যে কোনো একটি গল্প কবিতা পাবা। যেহেতু আমরা রবীন্দ্রনাথের অপরিচিতা পাচ্ছি, অপরিচিতাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 স্টার। অপরিচিতাও 2 স্টার। বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এটা লিখেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা বাংলার যে নতুন যে লেখকরা উদ্ভট হয়েছে, বাংলার নতুন নতুন যে লেখক লেখিকা, তাদের উদ্দেশ্যে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কতগুলো বাণী রেখেছেন, যে তাদের জন্য কিছু কথা আমরা এটাকেও দিলাম 1 স্টার। এবার আমাদের বাকি থাকলো কি? মাসি পিসি, এটাকে আমরা 2 স্টার দিই, এটাকেও আমরা 2 স্টার। এবার আর একটা কথা, আমি যে এইগুলো বলেছি এগুলো থেকে আসবে এমনটা না, তবে এগুলো আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ। এবার তোমরা নিজেরাই সাজেশন তৈরি করতে পারো কিভাবে, কারণ তোমাদের যে গল্পের মধ্যে 12টা গল্প আছে, 12টা গল্পের মধ্যে তোমাদের কাছে কিন্তু কতগুলো প্রবন্ধ আছে। এবার প্রবন্ধ থেকে প্রশ্ন আসবেই, 100% প্রশ্ন আসবে। গল্প এখানে 4টা প্রশ্ন আসে, গল্পের অংশ থেকে 4টা, তার মধ্যে থেকে 2টা গল্প থেকে প্রশ্ন আসে সৃজনশীল, এবং 2টা প্রবন্ধ থেকে, 2টা গল্প 2টা প্রবন্ধ। আমাদের প্রবন্ধের মধ্যে আছে সাহিত্যে খেলা, যৌবনের গান, অর্ধাঙ্গী এবং বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। এখানে আমি বলেছি সাহিত্যে খেলা, যৌবনের গান ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি 99.9% গ্যারান্টিতে বলতে পারি এই 2টা থেকে একটা আসবে 100%। আর 99.9 বললাম, কিন্তু এবার আমি 100%ই বলছি, এই 2টা থেকে একটি আসবেই, এই 2টা থেকে একটি প্রশ্ন আসবে, সাহিত্যে খেলা, যৌবনের গান। তাহলে আমাদের কনফার্ম হয়ে গেলাম এই 2টা থেকে একটা পাচ্ছি, অর্ধাঙ্গী 2 স্টার। এবার অনেকে মনে করে যে স্যার যেহেতু 3 স্টার দিয়েছে, আমি 3 স্টারগুলোই পড়বো, স্যার যেহেতু বলছে যে এই 2টা থেকে একটা আসবে, আমি এই 2টাই পড়বো। কিন্তু দেখা গেল তোমার অর্ধাঙ্গী থেকে প্রশ্ন আসলো এবং এই 2টা থেকে একটা আসলো। এবার তোমার এই 2টা থেকে যেটা আসছে সেটার ক নাম্বার এবং খ নাম্বার জ্ঞানমূলক, অনুধাবনমূলক তোমার কাছে জটিল মনে হচ্ছে, বা গ ঘ জটিল মনে হচ্ছে, তাহলে কি তুমি বাধ্য হয়ে এটা লিখতেছো। এই জন্য আমরা যেটা শুধু 3 স্টার সেটাই পড়বো না, 2 স্টারগুলোও পড়বো, 1 স্টারগুলোও পড়বো। আর আমি বোর্ডে যে 9টি গল্প প্রবন্ধ দাগিয়েছি, ইনশাল্লাহ এর থেকে আমরা কমন পাবো। প্রথমে লিখেছি বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন, অপরিচিতা 2 স্টার, এটাও 3 স্টার বলা যায়, 3 স্টার আমি দিয়ে দিই, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাহিত্যে খেলা 3 স্টার, যৌবনের গানও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্ধাঙ্গী 2 স্টার, রেইনকোট 3 স্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নেকলেসও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাসি পিসি 2 স্টার, কপিল দাস মুর্মুর শেষ কাজ, এটা 2 স্টার।
ইনশাল্লাহ তোমরা যদি এই 9টা গল্প প্রবন্ধ পড়তে পারো ইনশাল্লাহ এর থেকে কমন বাঁধবে। এবার আমরা কবিতায় আসি। আমাদের কবিতা থেকে উত্তর করা লাগে। দেখো আমি বোর্ডে কতগুলো কবিতা লিখেছি। আমাদের কবিতা ছিল সিলেবাসে মোট 12টি থেকে আমি শর্টকাট করে 9টিতে নিয়ে আসছি। এই 9টির মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু বলবো। প্রথমেই দেখো বিভীষণের প্রতি মেঘনাদ, এটা 3 স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভীষণের প্রতি মেঘনাদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সোনার তরী ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বিদ্রোহী। আমি এখানে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই 3টা থেকে একটা তুমি সৃজনশীল পাবা 100%। তোমাদের পরীক্ষায় উত্তর করা লাগে কবিতা থেকে 2টা সৃজনশীলের উত্তর করা লাগে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলে দিলাম এই 3টা থেকে যে কোনো একটা তুমি পাচ্ছ, যেহেতু তোমার সৃজনশীলের উত্তর করা লাগতেছে কবিতা থেকে 2টা, আর 2টা থেকে আমি বললাম যে এখান থেকে 100% একটা পাচ্ছ, একটা থেকে 2টাও পেতে পারো। কোনটি বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেল মধুসূদন দত্ত, সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। কারণ আমি এটা বলার মূল কারণ হলো এটা আমাদের প্রথম সার্থক যে মহাকাব্য মেঘনাদ বধের খণ্ড অংশ। বিভীষণের প্রতি মেঘনাদ বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র, এবং সোনার তরী আমি যেটাকে বললাম সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কাজী নজরুল ইসলাম, 3জনই স্বনামধন্য কবি। একটু আগে যেটা বললাম যে এদের থেকে যদি প্রশ্ন না দেওয়া হয় তাহলে এরা স্বর্গ থেকে এসে অভিশাপ দিবে। এই জন্য আমি বলছি এই 3টা থেকে 100% একটি পাবো। তাহলে কবিতা দেখো তোমাদের 2টা সৃজনশীলের উত্তর করা লাগতেছে, 2টা থেকে একটা তো পেয়েই গেলে, এই 3টা থেকে করলে একটা পেয়েই যাবো আমরা। এবার বাকি থাকে একটা সৃজনশীলের উত্তর, সেই একটা থেকে আমরা একটু এখানের মধ্যে খুঁজবো। তারপরে দেখো সুচেতনা এবং তাহারই পরে মনেকেও আমি 3 স্টার দিলাম। তাহারই পরে মনেও 3 স্টার। সুচেতনা 2 স্টার। সুচেতনা এটা জীবনানন্দ দাশের লেখা। তিনি বর্তমান বিশ্বকে নিয়ে সন্দিহান, তিনি এই বিশ্বকে সুন্দর করতে চান, মনের মতো করতে চান। একটা দ্বীপ, যে দ্বীপে শুধু শুভ দিক আছে, একটা ইতিবাচক দিক আছে, সেই একটা দ্বীপের মতো পুরো পৃথিবী যেন শান্তিপূর্ণ হয়, কবির চাওয়া পাওয়া সেটাই। তারপরে দেখো 18 বছর বয়সকে আমি 2 স্টার দিলাম। প্রত্যাবর্তনের লজ্জা, তোমাদের এই সিলেবাসে নতুন যোগ হয়েছে প্রত্যাবর্তনের লজ্জা। এটা থেকে আগে পরে কখনো সৃজনশীল আসেনি, প্রত্যাবর্তনের লজ্জা থেকে আগে পরে কখনো সৃজনশীল আসেনি। তবে বাংলা সাহিত্যে আল মাহমুদ অসামান্য অবদান রেখেছেন, এই জন্য এটাও আমরা 2 স্টার দিলাম, এটাও 2 স্টার। এবং ফেব্রুয়ারি 1969 এবং আমি কিংবদন্তির কথা বলছি, এই দুটাও কম গুরুত্বপূর্ণ নয়, আমরা এই দুটাও পড়বো, আমি এই দুটাও পড়বো। তাহলে আমরা এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনটা পাচ্ছি, বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী। এই 3টা পড়লে একটা 100% পাচ্ছি, এই 3টা পড়লে আমি 100% একটা উত্তর পাচ্ছি। এবং তারপর আমরা কি পাচ্ছি, তাহারই পরে মনে সুফিয়া কামালের। তারপর আমরা কি পাচ্ছি, প্রত্যাবর্তনের লজ্জা, আমি কিংবদন্তির কথা বলছি, কম গুরুত্বপূর্ণ দিয়েছি। এবং বাকি থাকলো আরও 3টা, আর 3টার মধ্যে আমরা পদ্মা পাচ্ছি, তারপর ঋতুবর্ণন পাচ্ছি। এইগুলো আমার কাছে মনে হচ্ছে কম গুরুত্বপূর্ণ, এই জন্য এইগুলো আমি লিখিনি। তাই বলে যে আমি পড়বো না এমনটা না। এই 3 স্টার 2 স্টার 1 স্টার দেওয়ার একটাই কারণ হলো তোমাদের মনের মধ্যে কনফিডেন্স জাগিয়ে তোলা। আমরা তো সবাই সব কিছুই পড়তেছি, এবার অনেকে বলে স্যার দিতে তো সবই দিয়ে দিল। দিতে সব দিয়ে দেওয়ার একটাই কারণ যে তোমাদের মধ্যে যে কনফিডেন্স লেভেল আছে, আমি বিশ্বাস করি মনে প্রাণে যে তোমরা সব কিছু পারো। কিন্তু তারপরও পরীক্ষার আগের রাতে টিচারদের সাথে কথা বলো, বড় ভাইদের সাথে কথা বলো। কেন বলো? তোমাদের যে সাহসটা আছে, যে মনের মধ্যে যে ভীতিটা আছে, এই ভীতি দূর করার জন্য। ইনশাল্লাহ আমার দোয়া থাকলো তোমরা বাংলা প্রথম পত্রে খুব ভালো করবে, এবং বাংলা দ্বিতীয় পত্র আমি এরপর আলোচনা করব। আমাদের যে সহপাঠ আছে, সহপাঠে নাটক এবং আমাদের উপন্যাস থেকে, এটা নিয়ে অনেকে পড়েনি বা তোমরা বোঝো না বা আগে পরে পড়িনি, তাদের উদ্দেশ্যে আমি বলবো আমাদের ইউটিউব চ্যানেলে উপন্যাসের ক্লাসটা দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। সংক্ষেপে আমি ছোট করে ক্লাস নেওয়ার চেষ্টা করেছি, অল্পেতে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে সৃজনশীল প্রশ্ন আসে, কিভাবে উত্তর করতে হয়। তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা আমার উপন্যাসের ক্লাসটা দেখতে পারো। এবার আমরা চলে যাব বাংলা দ্বিতীয় পত্রে কিভাবে কোন প্রশ্নগুলো কিভাবে উত্তর করব এবং কিভাবে গ্রামার। বাংলা দ্বিতীয় পত্রে আমাদের ব্যাকরণ অংশে থাকে 30 মার্ক এবং
নির্মিত অংশে থাকে আমাদের 70 মার্ক। ব্যাকরণে আমাদের থাকে 30, আমি লিখলাম ব্যাকরণে 30 এবং আমাদের নির্মিত অংশে থাকে 70। এবার ব্যাকরণে আমাদের কি কি থাকে সেটা কি আমি জানি? দেখো ব্যাকরণে যে আমাদের ছয়টি ব্যাকরণ থাকে, 6টি ব্যাকরণ অংশে 6টি থেকে উত্তর করা লাগে যে কোনো একটি বলতে প্রত্যেকটা ব্যাকরণের 2টা অংশ থাকে, ক খ, ক অথবা খ। আমি ব্যাকরণগুলো লিখলাম। শুরুতেই আমাদের 1 নম্বরে থাকে উচ্চারণ, শুরুতেই থাকে উচ্চারণ। 2 নম্বরে থাকে শব্দ শুদ্ধি, 2 নম্বরে থাকে শব্দ শুদ্ধি। 3 নম্বরে থাকে পদ প্রকরণ, 4 নম্বরে থাকে সমাস, উপসর্গ এবং প্রত্যয়। 5 নম্বরে থাকে বাক্য শুদ্ধি। এবং 6 নম্বরে থাকে বাক্য রূপান্তর। এই 6 নম্বরে প্রত্যেকটাই আমরা পাচ্ছি 5 মার্ক করে, 5 ছক 30। 6টা ব্যাকরণে 5 ছক 30। এবার অনেকে বলে স্যার আমি ব্যাকরণে ফুল মার্ক কিভাবে পেতে পারি? অনেকে ভুল করে। কি ভুল করে? উচ্চারণে 2টা অংশ থাকে, উচ্চারণে 2টা অংশ থাকে, একটা ক এবং খ। কতে বলা হয়ে থাকে তোমাদের 5টি নিয়ম আছে, অ, তারপর জ ফলা, ম ফলা, ব ফলা, এরকম 5টি নিয়ম আছে। অ, এ, জ ফলা, ব ফলা, ম ফলা। অ এর নিয়ম, এ নিয়ম, জ ফলার নিয়ম, ব ফলা, ম ফলা, এই 5টি নিয়ম। 5টি থেকে যে কোনো একটির নিয়ম লিখতে বলে। প্রশ্ন থাকে অ উচ্চারণের 5টি নিয়ম লেখো, অথবা থাকে ম ফলা উচ্চারণের 5টি নিয়ম লেখো, ব ফলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। এটা রিটেন সাইড। এই একের উচ্চারণের কতে থাকে এরকম, এবং অথবা খতে কি থাকে 8টা উচ্চারণ দেওয়া থাকে। যেমন 8টা কিভাবে দেওয়া থাকে আমি উদাহরণ দিই। খতে দেওয়া থাকে আবৃত্তি, আবৃত্তি, আহ্বান, আহ্বান, এরকম 8টি উচ্চারণ দেওয়া থাকে। তোমাকে ভেঙে ভেঙে করতে বলা হয়। এরকম 8টি উচ্চারণ দেওয়া থাকে যেটা ভেঙে ভেঙে করি। আবৃত্তি কি হয়? আবৃত্তি, আ বয়রি ত তয়রুষি, আবৃত্তি। আহ্বান, আ ও ভান। আমরা উচ্চারণের ক্লাস যেটা নিয়েছি ইউটিউবে তোমরা দেখতে পারো, উচ্চারণের ক্লাস ওইখানে আছে, তোমাদের সুবিধা হবে, তোমাদের অসুবিধা হবে না। তাহলে আমরা কি জানলাম? আমাদের যে 2টা অংশ থাকে, কতে থাকে উচ্চারণের নিয়ম লেখো, অ উচ্চারণের 5টি নিয়ম, এ উচ্চারণের 5টি নিয়ম। এটা আমরা লিখবো না, আমরা লিখবো 8টি থেকে 5টি। কেন লিখবো? যদি আমি অ উচ্চারণের 5টি নিয়ম লিখতে যাই, নিয়ম লিখতে গেলে 5টি নিয়ম ঢালাওভাবে লিখতে হবে। এবার 5টি নিয়মে তোমার হাতের লেখা ভালো না, তাই না? তোমার হাতে লেখা ভালো না, হুট করে ভুল গেল একটা শব্দ, ভুল যেতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। একটা শব্দ ভুল গেল বা হাতের লেখা ভালো না, চাইলে টিচার এখানে তোমার 5-এর মধ্যে 1 মার্ক কেটে নিতে পারে তোমার হাতের লেখার জন্য, অথবা ভুল বানানের জন্য 1 মার্ক কেটে নিলেও তোমার কিছু করার নেই, তাহলে ফুল মার্ক পাচ্ছ না। কিন্তু তুমি এই যে আবৃত্তি, আহ্বান, এরকম 8টি উচ্চারণ থাকে, 8টি থেকে যদি 5টির সঠিক উত্তর করো তাহলে এখানে 5-এ 5 পাচ্ছ। হাতে লেখা তোমার যতই খারাপ হোক, তুমি যদি সঠিক উচ্চারণ লিখতে পারো তাহলে 5-এ 5। তাহলে আমরা কোনটা লিখবো? আমরা এই 8টি থেকে 5টি এটি লিখবো। আমরা ঢালাওভাবে যে লেখা প্রশ্নের উত্তর সেটা আমরা করব না। উচ্চারণের যে নিয়ম লিখতে বলে সেই নিয়ম না লিখে আমরা 8টি থেকে 5টি উচ্চারণ লিখবো। ঠিক তেমন ভাবে শব্দ শুদ্ধিকরণ, শব্দ শুদ্ধিকরণেও ক খ থাকে। কতে বলা হয়ে থাকে যে প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লেখো, প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লিখো, অথবা শব্দ কাকে বলে, শব্দ কত প্রকার, কি কি, এইভাবে প্রশ্ন আসে। আমরা ওটা এড়িয়ে চলবো। শব্দ কাকে বলে, কত প্রকার, এড়িয়ে চলবো। প্রমিত বাংলা বানানের নিয়ম এড়িয়ে চলবো। আমরা লিখবো কোনটি? এইখানেও 8টি থেকে 5টি তোমার শব্দ শুদ্ধিকরণ থাকে। এখানে তোমার থাকলো পোস্টার, ডাস্টার, মাস্টার, শ্রমজীবী, পেশাজীবী, গীতাঞ্জলি, মন্ত্রিসভা, এরকম কতগুলো শব্দ ভুল থাকে। সেই ভুল শব্দগুলো শুদ্ধ করে লিখবো। তাহলে এখান থেকেও আমরা কোনটা লিখবো? যে 8টি থেকে যে 5টি ভুল শব্দকে শুদ্ধ করতে হবে, সেই 8টি থেকে 5টি লিখবো। ঢালাওভাবে যে লেখাটা, সে ঢালাওভাবে লেখাটা আমরা লিখবো না। তারপরে দেখো পদ প্রকরণ। পদ প্রকরণে কি থাকে?
পদ প্রকরণে তোমার ক এবং খ। এবার পদ প্রকরণ আসলে কি? ইংরেজিতে পার্টস অফ স্পিচ পড়েছি আমরা, স্পিচকে পিস পিস করার নামে পার্টস অফ স্পিচ। বাংলায় বলে যে একটি বাক্যে কতগুলো পদ থাকে, সেই আলাদা আলাদা পদগুলোকে আমরা বলতেছি পদ। তার মধ্যে বিশেষ্য থাকে, বিশেষণ থাকে। তোমার এই 3 নম্বরের প্রশ্ন কি থাকে? 3-এর কতে থাকে যে বিশেষ্য কাকে বলে, বিশেষ্যর উদাহরণ দাও, বা সর্বনাম কাকে বলে, সর্বনামের উদাহরণ দাও। অথবা থাকতে পারে আবেগ কাকে বলে, কত প্রকার কি কি, যোজক কাকে বলে, কত প্রকার কি কি, এইভাবে প্রশ্ন আসে। কিন্তু আমরা এগুলো লিখবো না, আমরা এগুলো লিখবো না। ঢালাও যে প্রশ্নগুলো থাকে সেগুলো লিখবো না। কি লিখবো? খ নম্বর লিখবো। খ নম্বরে কি থাকে? খ নম্বরে থাকে একটি তোমার অনুচ্ছেদ দেওয়া থাকে, একটি অনুচ্ছেদ বা 8টি আলাদা আলাদা লাইন দেওয়া থাকে। 8টি লাইনের নিচে কতগুলো শব্দের নিচে আন্ডারলাইন করা থাকে। এবার তোমাকে বলা হয়ে থাকে আন্ডারলাইনকৃত শব্দগুলো কোনটি কোন পদ। কোনোটা বিশেষ্য হবে, কোনোটা বিশেষণ হবে, কোনোটা সর্বনাম হবে, কোনোটা আবেগ, যোজক। এটা আমরা ইনশাল্লাহ পারবো বাছাই বাছাই করে লিখতে। এই 8টি থেকে যদি 5টি লিখতে পারি তাহলে 5-এ 5 মার্ক। আর তুমি যখনই সর্বনাম কাকে বলে, কত প্রকার লিখতে যাবো, তখন তোমার টিচার তোমার হাতে লেখা দেখবে, টিচার তোমার বানান ভুল আছে কিনা সেটা দেখবে। ওইখানে টিচার ইচ্ছা করলে 5-এর মধ্যে 4 দিতে পারে। কিন্তু পদ প্রকরণ তুমি যদি 8টি থেকে 5টি পদ লেখো খুঁজে খুঁজে, কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ, এইভাবে যদি 8টি থেকে 5টি লেখো তাহলে তুমি এখানে 5-এ 5 পাচ্ছ। তাহলে আমরা কোনটা লিখবো? 8টি থেকে 5টি খুঁজে বের করা, বিশেষ্য বিশেষণ সর্বনাম এগুলো খুঁজে বের করা। তারপরে দেখো আমাদের 4 নম্বরে থাকে সমাস, উপসর্গ, প্রত্যয়। আমাদের সিলেবাসে আছে সমাস, উপসর্গ, প্রত্যয়। এই 3টা থেকে যে কোনো 2টা আসে। হয় আসতে পারে সমাস এবং উপসর্গ, সমাস এবং উপসর্গ আসতে পারে, অথবা উপসর্গ প্রত্যয় আসতে পারে। আবার সমাস এবং প্রত্যয় আসতে পারে, যে কোনো 2টা আসবে, যে কোনো 2টা থেকে একটি আমাদের করতে হবে। তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি দেখো, আমাদের ইউটিউব চ্যানেলে সমাসের একাধিক ক্লাস নেওয়া আছে। সমাসের একাধিক সহজ করে কিভাবে তোমাদের বোঝালে সুবিধা হয়, তোমরা কিভাবে সহজে বোঝো, সেইভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা চাইলে সমাসের ক্লাসটা ঘুরে দেখতে পারো। তাহলে আমরা কি পেলাম 4 নম্বরে? সমাস, উপসর্গ, প্রত্যয়। প্রত্যয় তোমাদের কাছে সাধারণত জটিল মনে হয়, প্রত্যয়টা তোমরা এড়িয়ে যেতে পারো। আর উপসর্গ থেকে যে প্রশ্নটা আসে, সাধারণত বলা হয়ে থাকে উপসর্গ থেকে আজ পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে আমার নজরে বেঁধেছে, সবগুলো প্রশ্নের উত্তর সেম। সেম বলার একটাই কারণ প্রশ্ন এমন আসে উপসর্গের অর্থবাচকতা নেই, তবে অর্থদ্যোতকতা আছে, ব্যাখ্যা করো। এটার উত্তর আমরা জানি যে কি হবে। ঠিক একইভাবে ভিন্ন প্রশ্ন যদি আসে তাহলে বলা হয়ে থাকে উপসর্গ কাকে বলে, উপসর্গের উদাহরণ দাও, উদাহরণ সহ লেখো। 2টার উত্তরই একই কিভাবে হলো? কারণ উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। কিভাবে লিখি? আমরা লিখি যে উপসর্গ কি? উপসর্গ হলো কতগুলো অব্যয়সূচক পদ যার নির্দিষ্ট কোনো অর্থ নেই, তবে ভিন্ন অর্থ ভিন্ন শব্দের পূর্বে বসে, ভিন্ন শব্দের পূর্বে বসে ভিন্ন অর্থ গঠন করে, তাকেই বলতেছি আমরা উপসর্গ। এবার উত্তর কিন্তু 2টাই সেম। আর সমাসেও আমি রেফার করবো যে তোমরা সমাসের উত্তর করো। সমাস তোমাদের 8টি থাকে, 8টি থেকে 5টি যদি উত্তর করতে পারো তাহলে 5-এ 5 পাচ্ছি। তারপরে দেখো বাক্য শুদ্ধিকরণ। এই বাক্য শুদ্ধিকরণে তোমার এখানেও অবলিক থাকে, অবলিক থাকে। প্রথমে একটা অনুচ্ছেদ থাকে, অনুচ্ছেদ ভুল থাকে, সেই ভুলটাকে শুদ্ধ করতে হয়। এবং দ্বিতীয়ত থাকে 8টি থেকে 5টি, 8টি ভুল বাক্য থাকে, সেই ভুল বাক্যকে তোমার শুদ্ধ করে লিখতে হয়। যেমন তোমার 8টি ভুল বাক্যের মধ্যে প্রবাদের ভুল ব্যবহার থাকতে পারে, বাহুল্য দোষ থাকতে পারে, গুরুচণ্ডালী দোষ থাকতে পারে, পদের ভুল ব্যবহার থাকতে পারে। এরকম 8টি ভুল বাক্য আছে, সেই 8টি ভুল বাক্য থেকে 5টি শুদ্ধ করে লিখতে হবে। এখানে 5টি শুদ্ধ করে লিখলে 5টিতে 5 মার্ক। এবার কিভাবে আসে এটা তো আমরা জানি, তারপর আমি একটু বলি যে চোখে হলুদ ফুল দেখছি, এখানে প্রবাদের ভুল ব্যবহার আছে। সঠিক উত্তর কি হবে? চোখে সর্ষে ফুল দেখছি। তারপর আমরা কি আসে বাহুল্য দোষ যেটাকে বলি, আরাফাত অশ্রু জলে বুক ভাসিয়ে ফেললো, আরাফাত অশ্রু জলে বুক ভাসিয়ে ফেললো, এখানে বাহুল্য দোষ। কারণ অশ্রু এবং জল 2টাই কিন্তু পাশাপাশি বসেছে, এই পাশাপাশি বসার কারণে আমরা বলছি এটাকে বাহুল্য দোষ। সঠিক উত্তর কি হবে? আরাফাত জলে বুক ভাসিয়ে ফেললো অথবা অশ্রুতে বুক ভাসিয়ে ফেললো। তারপর সাধু চলিত রূপের যে মিশ্রণ থাকে এটা ভুল হতে পারে, পদের ভুল ব্যবহার হতে পারে। এরকম আমাদের ভুলগুলো দেখে দেখে 8টি থেকে 5টি শুদ্ধ বাক্য লিখতে হবে। তাহলে এখানে 8টি থেকে 5টি লিখলে আমরা 5 পেয়ে যাচ্ছি। তারপরে দেখো বাক্য রূপান্তর। বাক্য রূপান্তরে কি? বাক্য রূপান্তরে থাকে আমরা ইংরেজিতে ট্রান্সফরমেশন সেন্টেন্স করেছি, ইংরেজিতে ট্রান্সফরমেশন সেন্টেন্স করেছি, এটার হলো বাংলা রূপ।
আমরা ইংরেজিতে করেছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ। ঠিক বাংলায়ও পাচ্ছি সরল, জটিল, যৌগিক, অস্তিবাচক, নেতিবাচক, বিস্ময়সূচক, প্রশ্নসূচক এবং অনুজ্ঞা। এইগুলো কোনটাকে কি বলে, এটা আমরা ইউটিউবে আমাদের ক্লাস দেওয়া আছে যে সরল, জটিল, যৌগিক কিভাবে চিনব এবং আমাদের যে অস্তিবাচক, নেতিবাচক কিভাবে গঠন করব। এখানে আমি রেফার করব যে 8টি থেকে যে 5টি বাক্য রূপান্তর সরল, জটিল, যৌগিক থাকে, তারপর অস্তিবাচক, নেতিবাচক থাকে। এই 8টি থেকে 5টির উত্তর যদি করো তাহলে 5টিতে 5 মার্ক। তাহলে দেখো আমাদের এইখানে 6টা প্রশ্নের উত্তর দিলাম, প্রত্যেকটায় 5 করে, তাহলে আমাদের এখানে 30 মার্ক চলে আসলো। ব্যাকরণে 30, ব্যাকরণে 30-এ 30 পাওয়া অনেক সোজা, ব্যাকরণে 30-এ 30 পাওয়া অনেক সোজা। আমরা উচ্চারণে 8টি থেকে 5টি করলাম উচ্চারণ, শব্দ শুদ্ধিকরণে 8টি থেকে 5টি করলাম, পদ প্রকরণে 8টি থেকে 5টি পদ বাছাই করলাম, সমাস, উপসর্গ, প্রত্যয় আমরা সমাস এবং উপসর্গ করলাম, বাক্য শুদ্ধি, বাক্য শুদ্ধি যে ভুল বাক্য থাকে শুদ্ধ বাক্য করলাম 5টি, 5-এ 5, এবং বাক্য রূপান্তর, বাক্য রূপান্তর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, বাংলায় সরল, জটিল, যৌগিক, এগুলো আমরা 8টি থেকে 5টি করব। ইনশাল্লাহ এখানে 30-এ 30 পাওয়া সহজ। তুমি যদি এই 2 বছরে একটু যদি সময় দাও বা এই পরীক্ষা তোমাদের রুটিন দেওয়া দিয়েছে, এই সময়টার মধ্যে যদি সিরিয়াস হয়ে পড়েছো, যদি পড়ে থাকো, বা আমাদের যে ইউটিউবে যে ক্লাসগুলো দেওয়া আছে ইউটিউবের ক্লাসগুলো যদি নিয়মিত ফলো করো, ইনশাল্লাহ এই যে 30-এ 30 অনায়াসে পাওয়া সম্ভব। এটা আসলো ব্যাকরণ। এবার আমরা চলে যাব নির্মিতি অংশে। নির্মিতিতে আমাদের 70 মার্ক। নির্মিতিতে আমরা শুরুতেই পাচ্ছি পারিভাষিক শব্দ, নির্মিতিতে শুরুতেই পাচ্ছি পারিভাষিক শব্দ, যেটাতে 10 মার্ক। আর নির্মিতি অংশে এই পারিভাষিক শব্দে আমি মনে করি যে 10-এ 10 পাওয়া এটাতেই সম্ভব। নির্মিতি অংশে যতগুলো নির্মিতি আছে, আমরা সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, প্রতিবেদন, আমরা যাই বলি না কেন সবগুলোতে 10 করে। ওইখানে 10 পাওয়া না গেলেও আমি মনে করি যে পারিভাষিক শব্দ এমন একটি অংশ যেখানে 10-এ 10 পাওয়া যায়। পারিভাষিক শব্দ আসলে কি, ইংরেজি কতগুলো শব্দ থাকে সেগুলোর বাংলা সুন্দর করে লিখতে হয়। যেমন আমরা বলতে পারি যে নোটিশ, আমরা বলি যে পরীক্ষা নোটিশ দিয়েছে। নোটিশ মানে কি? নোটিশ মানে বিজ্ঞপ্তি, নোটিশ মানে বিজ্ঞপ্তি। পরীক্ষার রুটিন দিয়েছে, রুটিন মানে কি? সময়সূচি। তারপর আমরা বলছি যে গ্রিন হাউস, সবুজ বলাই, গ্রিন রুম, সাজঘর, এরকম কতগুলো ইংরেজি শব্দ আছে যেটা আমরা সচরাচর বাংলা ভাষায় ব্যবহার করি। এই শব্দে যে বাংলা লিখতে হয়, এটা যদি 10টা লিখি ওইখানে 12টা থেকে 15টা দেওয়া থাকে। 15টা থেকে তোমার বেছে 10টার উত্তর করা লাগে। 10টার বাংলা করলেই 10-এ 10 মার্ক। এইটা আমি মনে করি যে 10-এ 10 পাওয়া একেবারে ইজি। তোমার ব্যাকরণ অংশে 30-এ 30 পাওয়া এবং নির্মিতি অংশে যে 70-এর মধ্যে 10 করে, আমি মনে করি যে এই পারিভাষিক শব্দে তুমি অনায়াসে 10-এ 10 পাইতে পারো। এবার পারিভাষিক শব্দের অবলিকে আরেকটি থাকে ট্রান্সলেশন, যেটাকে বলি অনুবাদ। ইংরেজিতে থাকে, বাংলায় করতে হয়। ইংরেজিতে একটা আর্টিকেল থাকে, সেই আর্টিকেলের বাংলায় অনুবাদ করা লাগে। আমি মনে করি যে ইংরেজি থেকে বাংলা করার চেয়ে 12টি থেকে বা 15টি থেকে যে 10টি তোমার পারিভাষিক শব্দ লিখতে হয়, এটা আমি রেফার করবো যে এটা লিখলে তুমি অনায়াসে এখানে তোমার সময় বাঁচবে এবং 10-এ 10 পাবে। এবার তোমাদের মনে সবসময় প্রশ্ন জাগে, স্যার আমাদের নির্মিতি অংশে সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ অবলিকে 3টা থাকে, 3টা থেকে যে কোনো 2টা আসে। 2টার মধ্যে আমি একটু লিখি, 1 নম্বর দিয়ে লিখলাম, তোমার থাকে সারাংশ, সারমর্ম এবং ভাব সম্প্রসারণ। এবার এই 3টা থেকে যে কোনো 2টি আসে। এই 2টির মধ্যে আমি প্রায় সবসময় লক্ষ্য করেছি যে ভাব সম্প্রসারণ থাকবেই। ভাব সম্প্রসারণের সঙ্গে হয়তোবা সারমর্ম অথবা সারাংশ, সারাংশ ভাব সম্প্রসারণ অথবা সারমর্ম ভাব সম্প্রসারণ। অনেকে কি করে, সময় বাঁচানোর জন্য সারাংশ সারমর্ম লেখে। আর সারাংশ সারমর্ম কতটুকু হয়? 3 লাইন, 3.5 লাইন, এর বেশি লেখে না, কারণ মূল ভাবটা লিখতে হয় সারাংশ সারমর্মতে। আর বেশি লিখলে টিচাররা মার্কও দিতে চায় না। এবার সারাংশ সারমর্ম লিখে স্যাটিসফাইড মার্ক পাওয়া সম্ভব না। মানে সারাংশ সারমর্ম লিখে আমরা কত পাচ্ছি? সর্বোচ্চ পাচ্ছি 6-7। যদি তোমার প্লাস মার্ক পেতে হয়, প্লাস মার্ক 8-এ প্লাস মার্ক পাইতে গেলে ভাব সম্প্রসারণ লিখতে হবে, কারণ
তুমি এক পেজের শুরুতেই 3-4 লাইন লিখে কি তুমি 10-এর মধ্যে 8 পাবা, এটা কি তুমি বিশ্বাস করো? বা তোমার কেমন মনে হয়? একটা ভাব সম্প্রসারণ 2-3 পেজ লিখে তুমি 10 পাচ্ছ, তার অবলিকে একটা সারাংশ সারমর্ম আছে, যেটা তুমি 3 লাইন 3.5 লাইন লিখতেছো, এইখানে তুমি 10-এর মধ্যে 8 কিভাবে আশা করো? এবার অনেকের মনে প্রশ্ন করে, স্যার এটা তো লিখতেই হয় 3 লাইন 3.5 লাইন, তাহলে আমি কেন আশা করব না? অবশ্যই আশা করবে, তবে লেখার প্যাটার্নটা একটু চেঞ্জ করতে হবে। আমরা যেভাবে লিখি সেই লেখা থেকে একটু ভিন্ন ধাঁচে যদি লিখি, তাহলে আমিও মনে করি যে তোমরা যদি সারাংশ সারমর্ম লেখো তাহলে 8 পেতে পারো। 8 পাইলে প্লাস মার্ক। কিভাবে পেতে পারো? আমি একটা পেজ আঁকলাম, তোমরা শুরুতেই লেখো এত নং প্রশ্নের উত্তর। এত নং প্রশ্নের উত্তর তোমরা সকলেই লেখো, আমিও লিখলাম এত নং প্রশ্নের উত্তর। তারপরে কি লেখো? তারপর সারাংশ অথবা সারমর্ম এখানে লিখে সরাসরি লেখা শুরু করো 3 থেকে 3.5 লাইন। কিন্তু আমি তোমাদের একটু ভিন্নভাবে শেখাবো। তোমরা শুরুতেই এত নং প্রশ্নের উত্তর লিখলে তারপর যদি তোমরা লেখো প্রদত্ত অংশ, প্রদত্ত অংশতে যদি সারমর্ম থাকে তাহলে তো কবিতার লাইন থাকে, তাই তো? কতগুলো কবিতার লাইন আছে। এবার কবিতার লাইনের ধরো আমি একটা কবিতা বলি, স্বপ্নে ভরা জীবন আমার, স্বপ্ন দিয়ে গাথা, সেই স্বপ্ন পূরণ হবার দিলাম আমি কথা। জীবনে অনেক বড় হব স্বপ্ন আমার এটি, সকল চেষ্টা করে আমি পূরণ করব ঠিকই। কিছু কিছু স্বপ্ন আছে হাসি খেলায় ভরা, স্বপ্ন আছে তাই তো আমার এতটা পথ চলা। এরকম একটা কবিতা তোমার দেওয়া থাকলে এবার বললো যে এই কবিতার সারমর্ম করো, তাহলে আমরা কি করতে পারি? তোমরা শুরুতে একটু সারমর্ম লেখা শুরু করো, কিন্তু আমরা এটা করব না। আমাদের কবিতার যে লাইন আছে, কবিতার লাইনের প্রথম 2টা শব্দ লিখবো। কি আছে? স্বপ্নে ভরা জীবন আমার, স্বপ্নে ভরা জীবন আমার। আর লিখলাম না, স্বপ্নে ভরা লিখে আমি ডট ডট দিলাম। এবার শেষ লাইনে আমি কি বলেছি? শেষ লাইনে আমি বলেছি সকল চেষ্টা করে আমি পূরণ করব ঠিকই। সকল চেষ্টা করে আমি পূরণ করব ঠিকই। লিখলাম করব ঠিকই দাঁড়ি। এইভাবে যদি লিখি, দেখো আমি প্রদত্ত অংশ লিখে আমার কবিতার যে প্রথম 2টা শব্দ ছিল, প্রথম 2টা শব্দ লিখলাম ডট ডট দিয়ে, শেষের 2টা শব্দতে দাঁড়ি দিলাম। তার মানে এই ডট ডট দেওয়া মানে এই ভিতরে কবিতার আরো লাইন আছে। আমরা প্রথম 2টা শব্দ শেষ 2টা শব্দ দিয়েই শেষ করে দিলাম, মাঝখানে ডট ডট। যদি তোমার অনুচ্ছেদ থাকে তার মানে সারাংশের ক্ষেত্রেও তুমি এইভাবে করতে পারো, প্রথম 2টা শব্দ ডট ডট, শেষের 2টা শব্দ। এইবার আমরা কি করব? এইবার আমরা লিখবো সারমর্ম। এখানে সারমর্ম। এবার সারমর্ম লিখে অনেকে এইখান থেকে লেখা শুরু করো, আমি বলবো যে এইখান থেকে লেখা শুরু করবো না। অনেকে আবার এইখান থেকে লেখা শুরু করে, এইখান থেকেও লেখা শুরু করার দরকার নেই। আমরা শুরু করবো একদম এইখান থেকে, একদম নিচে থেকে, এই যে নিচে থেকে। এবার অনেকে বলে 3 লাইন লিখতে, 3.5 লাইন লিখতে। আসলে কত লাইন লিখবো? আমি 3 লাইন লিখলাম, আমার এক এক লাইনে হলো 10টা করে শব্দ। একটা লাইনে 10টা, 3 লাইনে লিখলাম 30টা শব্দ, 3.5 লাইনে 35টা। কিন্তু আমার বন্ধু যে লিখলো তার এক লাইনে 5টার বেশি শব্দ ধরে না, তাহলে সে যদি 3 লাইন লেখে তাহলে তার লেখার মান আর আমার লেখার মান কি সমান হবে? কখনোই সমান হবে না। এই জন্য আমি বলবো যে 3 লাইন নয়, তোমরা যখন সারাংশ সারমর্ম লিখবা তখন 35টা থেকে 40টা শব্দের মধ্যে লেখার চেষ্টা করবা। 35 থেকে 40টা শব্দের মধ্যে তুমি যে সারমর্ম বা সারাংশ লিখতেছো তাতে শব্দ সংখ্যা কত হবে? 35 থেকে 40। তাতে শব্দ সংখ্যা 35 থেকে 40। এবার এই 35 থেকে 40 শব্দের মধ্যে লিখলে অনায়াসে 3.5 লাইন, 4 লাইন বা 3 লাইনের মধ্যে তোমার কভার হয়ে যাবে। আর আমি যে নিয়ম শেখালাম এই নিয়মে যদি লেখো তাহলে অনায়াসে তোমার একটা পেজ কভার হয়ে যাবে। একটা পেজ হয়তোবা শেষ না হয়, শেষ থেকে কিছুটা জায়গা ফাঁকা থাকবে, ওই কিছুটা জায়গায় আর তুমি কিছু লিখবা না, পুরো একটা পেজে লিখবা সারমর্ম বা সারাংশ। আর আমি যেভাবে দেখালাম এইভাবে যদি লেখো তাহলে পুরো পেজের শেপটাই চেঞ্জ হয়ে যাবে, তোমার পেজের শেপটাই চেঞ্জ হয়ে যাবে। আশা করি যে চেঞ্জ যেটা হবে সেটা ফলপ্রসূ হবে, টিচারের নজরে বাঁধবে। এখানে তুমি আমার মতো করে লিখলে, আর এই 35-40 শব্দের মধ্যে যদি তুমি মূল কথাটা লিখতে পারো বইতে যেভাবে দেওয়া আছে, তাহলে অনায়াসে তুমি এখানে 8 পাবা। 8 পাওয়া মানেই প্লাস মার্ক, অনায়াসে 8 পেয়ে যাচ্ছ, 8 মানেই প্লাস মার্ক। আর ভাব সম্প্রসারণ কিভাবে লিখতে হয় সেটা তো আমরা জানি। প্রথমে মূল ভাব, সম্প্রসারিত ভাব, তারপর মন্তব্য।
এবার এখানে প্রশ্ন আছে, অনেকে মূল ভাব লেখে, সম্প্রসারিত ভাব লেখে, মন্তব্য লেখে। এটা আসলে লিখবো কি লিখবো না? আমি বলবো যে এটা লিখবা না, এটা লিখবা না। কেন লিখবা না? কারণ আমরা ক্লাস 8-9-এ যখন পড়েছি, 6-7-এ পড়েছি, তখন আমরা বুঝতাম না এই প্রথম অংশটাকে মূল ভাব বলে, এটা আমরা বুঝতাম না। আমাদের বোঝার খাতিরে বইতে দেওয়া থাকতো মূল ভাব, কিন্তু টিচাররা তো এটা বোঝে, তাই তো? টিচাররা বোঝে যে এটা মূল ভাব, নিচের অংশ সম্প্রসারিত ভাব, শেষের অংশ মন্তব্য। সুতরাং আমাদের আলাদা করে সাইডের শিরোনাম হিসেবে মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য এভাবে দেওয়ার দরকার নেই। আমরা প্যারা প্যারা করে লিখবো। প্রথমে যদি তুমি 1.5 লাইন 2 লাইনের একটা প্যারায় মূল ভাব লেখো, তাহলে বোঝাই যাবে, টিচার বুঝবে এটা মূল ভাব। তোমাকে চিহ্নিত করার দরকার নেই এটা মূল ভাব। তারপরে একটু প্যারা দিলে, আমি প্যারা দেওয়ার নিয়ম শিখিয়েছি, 1 লাইন মাঝে ঢুকে যাবে। ঢুকে গেলে তুমি যখনই নিচে প্যারা করে সম্প্রসারিত ভাব লিখলে, টিচার বুঝে যাবে না এটা সম্প্রসারিত ভাব। আর শেষে যে মন্তব্য, মন্তব্য মানে উপসংহার, ওটাও লেখার দরকার নেই, ওটা লিখলেই টিচার বুঝবে প্যারা দিয়ে যদি তুমি লেখো। তাহলে আমরা সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ লেখা শিখলাম। এরপরে আসি আমাদের থাকে সংলাপ। সংলাপ থাকে বা ভাষণ। আমরা ভাষণ কেউ লিখতে যাব না, ভাষণ কেউ লিখবো না, আমরা সংলাপই লিখবো। এবার সংলাপ মানে কি? আমরা ছোটবেলায় ডায়লগ পড়েছি, তাই তো? ইংরেজিতে ডায়লগ পড়েছি, দুই বন্ধুর মধ্যে কথোপকথন, কথা হচ্ছে। এবার আমরা এই সময় এসেও সেই সংলাপটা পাচ্ছি বাংলাতে। এতদিন ক্লাস 6-7-এ পড়েছি ইংরেজিতে, এখন সেই সংলাপটা পাচ্ছি বাংলাতে। ডায়লগের বাংলা হলো সংলাপ। এবার তোমাকে বলা হলো বৃক্ষরোপণ সম্পর্কিত একটি সংলাপ লেখো দুই বন্ধুর মধ্যে। এবার সংলাপে আমরা প্রথমেই যে ভুল করি, তোমার প্রশ্নে দেওয়া থাকে দুই বন্ধু রহিম করিম, কিন্তু তুমি দুই বন্ধু তোমার নিজের ইচ্ছা মতো করো। প্রথমত আমরা প্রশ্নটা ভালো করে পড়বো, যদি নাম উল্লেখ করে দেওয়া থাকে রহিম করিম, রহিম করিমই লিখবো, ঠিক আছে? আর নিজেদের নাম তখন দিব না। এবার দ্বিতীয় ধাপে আসি। দ্বিতীয় ধাপে হলো সম্ভ্রমাত্মক শব্দ ব্যবহার করা। যেহেতু তোমার প্রশ্নে বলা হয়েছে যে দুই বন্ধু, তুমি চাইলেই বলতে পারো বন্ধু কেমন আছিস, রহিম কেমন আছিস। আমরা কখনো এরকম তুচ্ছাত্মক শব্দ ব্যবহার করব না। তুচ্ছাত্মক শব্দ কি? তুই তুকারি করে যে কথাগুলো বলি, এটাকে বলা হয় তুচ্ছাত্মক শব্দ। তার মানে যতই আমার কাছে, আমি কখনোই বলতে পারি না যে রহিম তুই কেমন আছিস বা জলিল তুই কেমন আছিস। আমরা বলবো পোলাইটলি ভাবে বলবো, আমরা সম্মান দেখিয়ে বলবো, সম্ভ্রমাত্মক শব্দ ব্যবহার করব। আসসালামু আলাইকুম রহিম কেমন আছো, এইভাবে সম্ভ্রমাত্মক শব্দ ব্যবহার করব, কখনোই তুচ্ছাত্মক শব্দ ব্যবহার করব না। এইটা 1 নাম্বার কথা। আর দ্বিতীয়ত হলো সংলাপে টিচাররা মার্ক দিতে চায় না, তাই তো? টিচাররা অবশ্যই মার্ক দেবে লেখার ধরন যদি তুমি চেঞ্জ করো। কিভাবে লেখার ধরন পরিবর্তন করবে? আমরা ছোটবেলায় যখন 6-7-এ ডায়লগ পড়েছি, সরাসরি সড়ক দুর্ঘটনা বা বৃক্ষরোপণ সম্পর্কিত যদি ডায়লগ লিখতে বলা হয়, সরাসরি বন্ধুর কাছে প্রশ্ন ছুড়ে দিই যে সড়ক দুর্ঘটনা বলতে তুই কি বুঝিস, বা বৃক্ষরোপণ সম্পর্কিত তুই কি জানিস আমাকে একটু বল। এইভাবে আমরা স্কুল লাইফে শিখে এসেছি, কিন্তু এখন একটু আমরা ভিন্নভাবে শিখবো। যেহেতু বাংলা, আমি তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর, তোমাদের দিক নির্দেশনা দিচ্ছি। আমি বলবো যে তোমরা যখন একটি সংলাপ লিখবা, সংলাপ লিখতে যেয়ে তুমি, আমাদের সংলাপের বিষয় থাকলো সড়ক দুর্ঘটনা, কিভাবে লিখতে পারি? আমার কথাটা শোনো, আমাদের সংলাপের বিষয় সড়ক দুর্ঘটনা দুই বন্ধুর মাঝে। তাহলে এইভাবে শুরু করব, আসসালামু আলাইকুম রফিক কেমন আছো, উত্তর দিলে ভালো আছি। রফিক তুমি উত্তেজিত হয়ে কোথায় যাচ্ছ বা তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? রফিক উত্তর দিল আমি হাসপাতালে যাচ্ছি। হাসপাতালে কেন যাচ্ছ? আমার চাচা, মামা বা আমার ভাই সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখন আইসিইউতে ভর্তি আছে। এইভাবে একটা নাটকীয়তা আমি আনবো, একটা ঘটনার প্রেক্ষাপট দাঁড় করাবো, সরাসরি প্রশ্ন ছুড়ে দিব না। তাহলে কি হলো? একটা নাটকীয়তা দাঁড় করালাম। রহিম তুমি উত্তেজিত হয়ে কোথায় যাচ্ছ? আমি হাসপাতালে যাচ্ছি। কেন যাচ্ছ? আমার চাচা, মামা, খালু যে কেউ হতে পারে, সে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখন আইসিইউতে ভর্তি আছে। এইবার তুমি শুরু করলে সড়ক দুর্ঘটনা কিভাবে হলো। এবার সে বলল যে সড়কের বেহাল দশা ছিল, যে ড্রাইভার ছিল ড্রাইভারের অনিয়ন্ত্রিত গতি, তারপর আমরা বলতে পারি যে রাস্তার অবস্থা ভালো না, তারপর যে ট্রাফিক আইনকেও মেনে চলিনি। এইবার আমরা যে সড়ক দুর্ঘটনার যে কারণগুলো, এই কথোপকথনের মধ্যে এই কারণগুলো আমরা নিয়ে চলে আসলাম। এবার কিভাবে এর থেকে প্রতিকার পেতে পারি, এবার
তোমরা দুজন কথার মধ্যে বলতে পারো যে এর থেকে প্রতিকার পাওয়া উচিত। কিভাবে প্রতিকার পাওয়া যায়? যে সরকারের পদক্ষেপ গ্রহণ করতে হবে, অনিয়ন্ত্রিত গতি রোধ করতে হবে, তারপর নেশাগ্রস্ত হয়ে বা ঘুম ঘুম চোখে গাড়ি চালানো যাবে না। এইভাবে প্রতিকার তোমার মাইন্ডে যতগুলো আছে সেভাবে ধারাবাহিকভাবে তুমি বর্ণনা করতে পারলে। এবার শেষে তুমি কিভাবে শেষ করলে? সে বললো যে অনেক দেরি হয়ে যাচ্ছে, আজ তাহলে আসি। এবার তোমার বন্ধু বা তুমি বললে তোমার বাবাকে বা তোমার মামাকে আমার সালাম জানিও, আমি সময় বের করে তাকে অবশ্যই দেখতে আসবো, বা আমি যদি এখন সময় পেতাম অবশ্যই তোমার সাথে যেতাম, তবে আমি সময় করে আসার চেষ্টা করব। এইভাবে একটা নাটকীয়তা, আমরা নাটকীয়তা তৈরি করব। এই ঠিক এমনই যদি তোমার আসে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই নাটকীয়তা তৈরি করতে পারো সালাম দিয়ে। এবার বন্ধু কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ বা যাচ্ছেন, এভাবে বলতে পারি। এবার সে বললো আমি বাজারে যাচ্ছি, বাজারে দ্রব্যমূল্য বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে যাচ্ছি। এইবার শুরু হয়ে গেল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম দিন দিন বেড়ে যাচ্ছে, বা সে বাজার করে আসছে, তাকে তুমি জিজ্ঞেস করলে কোথা থেকে আসলে, সে বাজার করে আসলো এবং বাজারে যেয়ে সে যে দামের উপর যে অতিষ্ঠ ছিল, যে সবকিছু বেশি দাম দিয়ে কিনেছে, সেটা তোমার সাথে শেয়ার করলো। এবার তুমি শুরু করলে হ্যাঁ এটা কিভাবে, এর কারণ কি, এর পেছনের কারণ এবং এর পেছনের প্রতিকার, এবং কিভাবে মোকাবেলা করে করা যেতে পারে। এইভাবে যদি আমরা লিখি অনায়াসে, যাদের কলম চলে না, লিখতে যে কলম ভেঙে যায়, ইনশাল্লাহ আমার এই দেখানো যদি পন্থা তুমি অবলম্বন করো, ইনশাল্লাহ অনায়াসে 3 থেকে 3.5 পেজ বা তারও বেশি লিখতে পারবা। এবং এখানে স্ট্যান্ডার্ড একটা মার্ক তোমরা পাবা। স্ট্যান্ডার্ড মার্ক বলতে 10-এর মধ্যে 8 পাইলেই প্লাস, এখানে ইনশাল্লাহ তোমরা 8 পেয়ে যাবা। এবার এরপরে আসে প্রতিবেদন লেখায়। প্রতিবেদন আমাদের অনেকভাবে লেখা যায়। প্রতিবেদন যদি তোমরা 2টা নিয়ম জানো, এই 2টা নিয়মের মধ্যে সীমাবদ্ধ থাকে। প্রতিবেদন 2টা নিয়ম জানলেই যথেষ্ট, তবে প্রতিবেদন অনেকভাবে লেখা যায়। সেই 2টা নিয়ম আমি আজকে আলোচনা করব। প্রতিবেদন সাধারণত তোমাদের পরীক্ষায় 2টা নিয়মে আসে। এক বলা হয়ে থাকে তুমি একজন দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি বা দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি, তুমি সড়ক দুর্ঘটনা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। অথবা বলা থাকে যে তুমি সাধারণ একজন শিক্ষার্থী, তুমি দৈনিক প্রথম আলো বরাবর একটি পত্রিকায় প্রতিবেদনটি প্রকাশ করো, প্রকাশের জন্য একটি প্রতিবেদন লেখো। তাহলে একটা কি পাচ্ছি? একটা পাচ্ছি আমি একজন নিউজ রিপোর্টার, আমি একজন প্রতিনিধি, এবং আর একটা পাচ্ছি আমি একজন সাধারণ আম জনতা। তাহলে দুজন কিভাবে লিখবে? যখন তুমি একজন সাধারণ প্রতিনিধি, তখন তুমি কিভাবে লিখবা? আমি একজন সাধারণ প্রতিনিধি, তাহলে আমি কি লিখবো? আমি একটা প্রথমে আবেদন লিখবো। আবেদন কার কাছে লিখবো? যে পত্রিকায় আমি প্রকাশের জন্য আবেদনটি, সেই পত্রিকার সম্পাদক বরাবর একটা আবেদন লিখবো। এবার অনেকে বোঝে না যে আমি কোন বরাবর লিখবো, সম্পাদক বরাবর, এমডি বরাবর, এইসব কিছু জানা লাগবে না। এইভাবেই যদি আমি বলি তারিখ দিয়ে বরাবর কর্তৃপক্ষ, কর্তৃপক্ষ মানে অথরিটি, কর্তৃপক্ষ মানেই তোমার সম্পাদক, কর্তৃপক্ষ মানেই এমডি, তার মানে কর্তৃপক্ষ মানেই ওই দায়িত্ব প্রাপ্ত যারা আছে তার কাছে তুমি বলছো, এটা বোঝা হয়ে গেল। এটা তোমরা যখন আবেদন লিখবা তখন এটা অনেক সময় সমস্যা হয়। চাকরির ক্ষেত্রে আবেদন বা তোমার ব্যবসায়িক পত্র যখন লেখো, তখন এই কি লিখবা? এমডি লিখবা বা ম্যানেজিং ডিরেক্টর লিখবা, সভাপতি লিখবা, চেয়ারম্যান লিখবা, সমস্যার সম্মুখীন হও তোমরা, তখন সরাসরি লিখবা কর্তৃপক্ষ। এবার আমি প্রতিবেদনে আসি। প্রতিবেদনে আমি কর্তৃপক্ষ বরাবর আবেদন লিখলাম, এবার নিচে লিখলাম দৈনিক প্রথম আলো খালিশপুর খুলনা, দৈনিক প্রথম আলো খালিশপুর খুলনা। বিষয় কি? বিষয় নিম্নোক্ত প্রতিবেদনটি প্রকাশের জন্য আবেদন, বিষয় নিম্নোক্ত প্রতিবেদনটি প্রকাশের জন্য আবেদন। আমি একটু লিখে দিই, তোমাদের সুবিধা হবে। আমি সংক্ষেপে লিখতেছি দৈনিক প্রথম আলো, দৈনিক প্রথম আলো খালিশপুর খুলনা, খালিশপুর খুলনা। তোমরা বুঝে নিও, আমি আমার লেখার সুবিধার্থে সংক্ষেপে লিখেছি দৈনিক প্রথম আলো খুলনা, খালিশপুর খুলনা। এবার আমরা বিষয় কি লিখবো? বিষয় নিম্নোক্ত প্রতিবেদনটি প্রকাশের জন্য আবেদন। এবার তারপর জনাব। এবার আমরা যে আমাদের যে ফ্রেমটা, সেই ফ্রেমের মধ্যে কি লিখবো? সবিনয় নিবেদন এই যে আপনার বহুল পঠিত বা আপনার বহুল পরিচিত দৈনিক প্রথম আলো পত্রিকায় আমার নিম্নোক্ত প্রতিবেদনটি প্রকাশ করতে আপনার একান্ত মর্জি হয়। তোমরা আবার শোনো, কি লিখবো? জনাব
সবিনয় নিবেদন এই যে আপনার বহুল পরিচিত দৈনিক প্রথম আলো পত্রিকায় আমার নিম্নোক্ত প্রতিবেদনটি প্রকাশ করতে আপনার একান্ত মর্জি হয়। এবার বিনীত নিবেদক তোমার নাম। তারপরে কি করব, তারপরে একটা খাম আঁকবো, তারপর একটা এবার এই খামে কি কি লিখবো, প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদনের শিরোনাম, তারপর আমরা কি লিখবো, প্রতিবেদকের নাম, প্রতিবেদন তৈরির স্থান, প্রতিবেদন তৈরির সময় এবং প্রতিবেদন তৈরির তারিখ, এটা আমরা সবাই জানি। লেখা হয়ে গেলে পরের পেজে যে আমরা একটা শিরোনাম দিব, একটা অ্যাট্রাকটিভ একটা শিরোনাম দিয়ে আমরা শুরু করে দিব। এবার শুরু তো করলাম, কিভাবে শুরু করব, আমরা যখন প্রতিবেদন লিখব, প্রতিবেদনের নিয়ম হলো প্রথমে তুমি সংজ্ঞায়িত করবে। ধরো তোমার আবারও আসলে সড়ক দুর্ঘটনা, এবার সড়ক দুর্ঘটনা লিখলে সড়ক দুর্ঘটনা জনজীবনে আতঙ্ক, একটা শিরোনাম লিখলে সড়ক দুর্ঘটনা জনমনে আতঙ্ক। এবার তুমি কি লিখবা, সড়ক দুর্ঘটনা কি, এটাকে সংজ্ঞায়িত করলে প্রথমে সংজ্ঞায়িত করলে তুমি 2.5 লাইন 3 লাইনের মধ্যে। এবার তারপর কি লিখবা, তারপর এর কারণ কি, সড়ক দুর্ঘটনা কেন হয় এর কারণ, তারপর প্রতিকার, কিভাবে প্রতিকার পেতে পারি। এবার আরেকটি কথা না বললেই নয়, আমরা যখন প্রতিবেদন লিখব তখন আমরা নির্দিষ্ট জায়গার প্রতিবেদন লিখব। প্রতিবেদন মানে সমস্ত বাংলাদেশের, আমি যে বললাম সড়ক দুর্ঘটনা, সমস্ত বাংলাদেশের সড়ক দুর্ঘটনা নয়, নির্দিষ্ট একটা জায়গার সড়ক দুর্ঘটনা। বা আমি যদি বলি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সমস্ত বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নয়, নির্দিষ্ট একটি জায়গার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং ওই নির্দিষ্ট একটি জায়গার একটা টাইম ফ্রেম থাকবে, নির্দিষ্ট দিন, বিগত 1 সপ্তাহ, বিগত 10 দিন বা বিগত 1 মাস, পুরো সেই 100 বছর ধরে থাকলে হবে না, নির্দিষ্ট একটা টাইম ফ্রেম থাকতে হবে। না এই নির্দিষ্ট 10 দিন থেকে, নির্দিষ্ট 1 সপ্তাহ থেকে এইখানে এই সমস্যাটা হচ্ছে। তাহলে আমরা কি পেলাম, প্রথমে আমরা সংজ্ঞায়িত করব সড়ক দুর্ঘটনা কি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কি, তারপর আমরা নির্দিষ্ট স্থানের বর্ণনা দিব, এই নির্দিষ্ট স্থানে এই সমস্যাটা হচ্ছে, কতদিন থেকে হচ্ছে, সেই কতদিন সেই একটা বর্ণনা দিলাম, এবং কি কারণে হচ্ছে এই কারণটা আমরা লিখলাম। এবার এর প্রতিকার কিভাবে পাওয়া যায়, এর প্রতিকার লিখে আমি শেষ করে দিলাম। ঠিক তেমনই এটা গেল আমাদের একজন সাধারণ আম জনতা হয়ে কিভাবে প্রতিবেদন লেখে। এবার তুমি একজন নিউজ রিপোর্টার, দৈনিক প্রথম আলো তুমি একজন প্রতিনিধি, দৈনিক প্রথম আলো তুমি একজন প্রতিনিধি, তুমি কিভাবে লিখবা, তুমি তখন এই আবেদন কিছুই লেখা লাগবে না, কারণ তুমি তো একজন প্রতিনিধি, তুমি কেন আবেদন লিখতে যাবা। তখন তুমি কি লিখবা, শিরোনাম দিয়ে লেখা শুরু করবা, একটা শিরোনাম দিলে, তারপর তুমি নিজের নাম অথবা নিজস্ব প্রতিনিধি দিলে, নিজের নাম অথবা নিজস্ব প্রতিনিধি, নিজস্ব প্রতিনিধি, তারপর স্পেস দিবা, স্পেস দিয়ে কোন জায়গায় হচ্ছে সেই জায়গার নাম লিখবা, কোন জায়গায় হচ্ছে, আমি বললাম যে রূপসা হচ্ছে, রূপসা খুলনা, রূপসা বাজার খুলনা, এখানে স্পেস দিয়ে আমি লিখলাম রূপসা বাজার, তারপরে রূপসা বাজার খুলনা। তারপর কি লিখবো, তারপর তারিখ দিব, তারিখ দিয়ে ওই লাইনেই শুরু করব, ওই একই লাইনেই আমি আমার লেখা শুরু করব। সংজ্ঞায়িত যেটা করব, সংজ্ঞায়িত করে ধারাবাহিকভাবে আমি যেভাবে বললাম যে কারণ, প্রতিকার, কিভাবে আমি এর থেকে মোকাবিলা করতে পারি, এইভাবে। তার মানে তুমি একজন রিপোর্টার হলে সরাসরি শিরোনাম দিয়ে নিজস্ব প্রতিনিধি, জায়গার নাম, তারিখ দিয়ে তুমি সরাসরি শুরু করতে পারতেছো। আর তুমি একজন স্টুডেন্ট হলে, তুমি একজন আম জনতা হলে, তখন তুমি কর্তৃপক্ষ বরাবর একটি আবেদন লিখে তারপর তুমি প্রতিবেদনটা লিখবা, কারণ তুমি তো একজন সাধারণ আম জনতা। তোমার লেখা প্রতিবেদন কি এমনি এমনি প্রকাশিত হবে না, এমনি এমনি প্রকাশিত হবে না, তখন তোমাকে একটা আবেদন লিখে পাঠাতে হবে কোথায়, ওই পত্রিকার সম্পাদক বরাবর, ওই পত্রিকার অফিসে পাঠাতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের প্রতিবেদনের পর আসে আমাদের অনেকে ছোট গল্প বা দিনলিপি রচনা। আমি তোমাদের বলবো যে কেউই ছোট গল্প লিখবে না, ছোট গল্প না লিখে দিনলিপি লিখবে। কারণ আমি বলার একটাই কারণ, ছোট গল্প রবীন্দ্রনাথ লিখেছে, কাজী নজরুল লিখেছে, ছোট গল্পের মধ্যে যতগুলো সার্থকতা থাকার কতগুলো গুণ থাকে, সেই গুণগুলো আমি মনে করি যে আমাদের মধ্যে এখনো হয়ে ওঠেনি। কিন্তু তুমি যখন একটা দিনলিপি লিখবে, সেই দিনলিপিটা তুমি আকর্ষণীয় করে তুলে ধরতে পারো। কিভাবে, তোমাকে বলা হলো তোমার কলেজে যে নবীনবরণ ছিল, সেই নবীনবরণের দিনের দিনলিপিটা রচনা করো, বা একটি বৃষ্টি স্নাত সন্ধ্যার দিনলিপি রচনা করো। দিনলিপি মানে কি, আমরা সবাই জানি
দিনলিপি কি? আমরা যে ডায়েরি লিখি, ডায়েরিকেই বলে দিনলিপি। অনেকেই প্রতিদিন কি কি হয় সেই প্রতিদিনের ডায়েরিটা লিখে রাখে। এবার তোমাকে যদি বলা হয়ে থাকে তোমার কলেজের প্রথম দিনের দিনলিপিটা লেখো, তুমি কলেজের প্রথম দিনে যা যা করেছো সব কিছুই লিখবা। এবার লেখার নিয়ম কি? শুরুতেই তুমি তারিখ দিলে, তারিখ এবং বার। দিনলিপিতে আমরা শুরুতেই আমাদের তারিখটা লিখবো, কারণ আমরা যেহেতু একটা ডায়েরি লিখছি, ডায়েরি কোন তারিখের, আমরা ডায়েরিতে একটা তারিখ লিখলাম 01/07/26 একটা তারিখ লিখি এবং দেখবো কি বার, সোমবার হতে পারে, সোমবার। এবং আমার শিরোনামটা একটা শিরোনাম দিব, ওটা হতে পারে বৃষ্টি স্নাত সন্ধ্যা বা নবীনবরণ। কলেজের নবীনবরণ আমরা লিখলাম কলেজের নবীনবরণ বা বৃষ্টি স্নাত সন্ধ্যা। বৃষ্টি স্নাত সন্ধ্যা মানে বৃষ্টি মুখর একটা সন্ধ্যা, একটা সন্ধ্যায় বৃষ্টি হয়েছিল, তুমি কিভাবে উপভোগ করেছো। অথবা তোমার কলেজের প্রথম দিন নবীনবরণ। এবার তুমি কিভাবে লিখবা? তুমি ওই দিন সকালে সকালে ঘুম থেকে উঠেই কি কি করেছো, সকালে ঘুম থেকে উঠেই কি কি করেছো। তুমি সকালে ঘুম থেকে উঠে প্রার্থনা করতে পারো, নামাজ পড়েছো বা পূজা করেছো, তারপর নাস্তা করে তুমি তৈরি হয়েছো খুব সুন্দরভাবে। কেন তৈরি হয়েছো? আজকে কলেজের প্রথম দিন, তুমি স্বভাবত সেজে গুজে তৈরি হয়েছো। তোমার বাবা বা তোমার ভাই তোমাকে গাড়িতে করে তোমার কলেজ পর্যন্ত আগিয়ে দিয়েছে, আগিয়ে দিয়ে তুমি কলেজে কি দেখলে? কলেজে ঢুকতেই তোমাকে বরণ করে নেওয়া হলো এবং তোমাদের অনুষ্ঠান কোন দিকে? অডিটোরিয়ামে হতে পারে। যে সমস্ত ভলেন্টিয়ার ভাইরা দায়িত্বে ছিলেন তারা তোমাদের পথ দেখাতে সাহায্য করেছে। তারপর তোমরা অনুষ্ঠানে বা অডিটোরিয়ামে উপস্থিত হওয়ার পর আলোচনা সভা হলো। প্রধান অতিথি হিসেবে তোমাদের কলেজের প্রিন্সিপাল বক্তব্য রাখলেন। বিশেষ অতিথি হিসেবে তোমাদের কলেজের মান্যবর উপাধ্যক্ষ তিনি বক্তব্য রাখলেন। এবার বক্তব্যতে অনুপ্রেরণামূলক কথা বললো। তারপর একটা সময় আলোচনা সভা শেষ হলো। আলোচনা সভা শেষ হয়ে তোমাদের সাংস্কৃতিক পর্ব শুরু হলো। সাংস্কৃতিক পর্বে কি কি হলো এবং কলেজ থেকে ওই দিন চা খাবার দিল লাঞ্চ আওয়ারে, দুপুরবেলার খাবার দাবারে কি দিল তোমাদের সেটা খেলে। এবং ওই সাংস্কৃতিক অনুষ্ঠান বা নবীনবরণে গিয়ে তুমি নতুন বন্ধুদের সাথে পরিচিত হলে, নতুন বন্ধু বান্ধবের সাথে পরিচিত হলে, তাদের সাথে তোমার কথাবার্তা হলো, তাদের সাথে পরিচিত হয়ে তোমার অনুভূতি কেমন হলো। তারপর একটা সময় দিন শেষে কলেজ কার্যক্রম শেষে তুমি যখন বাসায় ফিরে আসছো, তখন তুমি বন্ধুদের সাথে বাসায় আসলে বা তোমার বাবা মা তোমাকে নিতে আসলো, নিতে এসে তুমি বাসায় যে তোমার বাবা মার সাথে আজকের পুরো দিনটিতে কি কি হয়েছে সেটি তুমি তাদের সাথে শেয়ার করলে, তাদের সাথে অনুভূতি ব্যক্ত করলে। এবং একটা সময় তুমি প্রতিদিনের মতো রাতে খাওয়া দাওয়া শেষ করে তুমি তোমার প্রতিদিন যেভাবে ডায়েরিতে তুমি তোমার দিনলিপিগুলো লিখে রাখো ঠিক সেভাবে তুমি লিখে রাখলে। এইভাবে পুরো একটা দিনের কাহিনীকে তুমি বর্ণনা করলে, এটাকেই বলতেছি আমরা দিনলিপি। হতে পারে তোমার এটা কোনো একটা বৃষ্টি স্নাত সন্ধ্যা, কোনো একদিন বৃষ্টি হয়েছে একটা সন্ধ্যায়, সেই সন্ধ্যায় তুমি কি কি করেছো। কারেন্ট ছিল না ওই দিন, বিদ্যুৎ ছিল না, তুমি মোমবাতি জ্বালিয়েছো। মোমবাতি জ্বালিয়ে তোমার বড় বোন থাকতে পারে, বড় ভাই থাকতে পারে, বড় বোন বড় ভাই রবীন্দ্রসঙ্গীত খুবই ভালো জানে, তিনি রবীন্দ্রসঙ্গীত তোমাদের মাঝে পরিবেশন করলো। এবং বৃষ্টি স্নাত সন্ধ্যাটাকে তোমরা আরো উপভোগ্য করার জন্য কি করলে? তোমরা ঝালমুড়ির ব্যবস্থা করতে পারো বা তোমরা চার ব্যবস্থা করতে পারো, চা খেয়ে তুমি তোমার সন্ধ্যাটিকে আরো উপভোগ্য করে তুলেছো। বা তোমার মা বা তোমার বোন ওই সন্ধ্যাটাকে আরো স্মরণীয় করার জন্য খিচুড়ি বা মাংস রান্না করেছে, এরকম হতে পারে। আবার তোমার দিনলিপির বিষয় এমন হতে পারে যে জন্মদিন আসতে পারে। এইরকম আমরা হয়তো বা বুঝতে পেরেছি দিনলিপি আসলে কি। দিনলিপি হলো তোমার লেখা ডায়েরি, তোমার লেখা ডায়েরি, তুমি প্রতিদিন যা করো সেটাই। এবার আমি আরেকটু বলেছিলাম একটু আগে প্রতিবেদন যখন বলি, তোমাদের প্রতিবেদনের অবলিকে সবসময় আসে ভাষণ। আমি তোমাদের বলবো যে তোমরা ভাষণ লিখো না, ভাষণ না লিখে প্রতিবেদন লেখো, প্রতিবেদনে ফুল মার্ক পাবে ইনশাল্লাহ। এবার আমাদের নির্মিত অংশ 70 মার্কের মধ্যে 60 মার্ক, অনেকগুলো মার্ক চলে গেল, আলোচনা করে ফেলেছি। এবার বাকি থাকে আমাদের প্রবন্ধ রচনা 5টি থাকে, 5টি থেকে যে কোনো একটি লিখতে হয়। এবার প্রবন্ধ রচনা মানে কি? প্রবন্ধ রচনা আমরা বাংলা প্রথম পত্রে কতগুলো প্রবন্ধ পড়েছি, সাহিত্যে খেলা, যৌবনের গান, অর্ধাঙ্গী, বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, এবং 9-10-এ পড়েছি বই পড়া, লাইব্রেরি, এগুলো পড়েছি।
প্রবন্ধ মানে রসকসহীন। ক্লাসে টিচাররা যেভাবে লেকচার দেয় ঠিক তেমনই একটা লেকচার আমরা প্রবন্ধে পড়ি। আমাদের প্রবন্ধ রচনাটাও ঠিক তেমনই, ছোটবেলা থেকেই লিখে ষড়ঋতুর দেশ বাংলাদেশ রচনা আসলো, ষড়ঋতুর 6টা ঋতু আলাদা আলাদা ভাগ ভাগ করে তুমি লিখলে। তারপর তোমার আসলো যে বাংলাদেশের পর্যটন শিল্প, তুমি পর্যটন শিল্পগুলোর নাম ভাগ ভাগ করে, যে সুন্দরবন লিখে তুমি সুন্দরবনের বর্ণনা দিলে, সিলেট লিখে সিলেটের বর্ণনা দিলে, রাঙামাটির বর্ণনা দিলে, এইভাবে। কিন্তু প্রবন্ধ লেখার নিয়ম এইভাবে না, প্রবন্ধ লেখার নিয়ম ঢালাওভাবে। আমরা যে শিরোনামগুলো অ্যাড করি, টাইটেলগুলো, যে সূচনা, তারপর যে আমরা যদি লিখি কৃষি উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তার কতগুলো পয়েন্ট দিই, তারপর শেষে উপসংহার লিখি। এই সূচনা উপসংহার ভিতরে যেগুলো পয়েন্টগুলো দিই, ষড়ঋতুর দেশে আমরা পয়েন্ট দিই গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল। এই যে আমরা যে পয়েন্টগুলো দিই, এই পয়েন্টগুলো দেওয়ার নিয়ম না, আমরা লিখবো ঢালাওভাবে, প্যারা প্যারা করে বা ঢালাওভাবে লিখতে হয়। কিন্তু আমরা পয়েন্ট না দিয়ে আমরা লেখা বাড়াতে পারি না। অনেকে বলে আমি পয়েন্ট না দিলে লেখা মনে করতে পারি না, আমার লেখা সামনে আগায় না। তাদের জন্য বলবো যে যাদের সামনে আগায় না তারা এখন এই পর্যায়ে লিখতে পারো, সমস্যা হবে না। তবে সব থেকে বেটার হয় পয়েন্ট না দিয়ে ঢালাওভাবে লেখা। কিন্তু আমি তোমাদের এখন কোনো কিছুতে ফোর্স করব না, তোমাদের যেটাই ইজি মনে হয় সেটাই লিখবা। ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করবে। এতক্ষণ অনেক বকবক করলাম, তোমাদের ফার্স্ট পেপার সম্পর্কে আলোচনা করলাম, সংক্ষেপে গল্প কবিতা থেকে সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ এখান থেকে আমাদের প্রশ্ন কমন আসবে। বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশ আলোচনা করেছি, ব্যাকরণ অংশের কোন কোন প্রশ্নগুলোর উত্তর করলে ফুল মার্ক পাওয়া যায় এবং নির্মিতি অংশ কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায় সেটা আলোচনা করেছি। আমার দোয়া থাকবে তোমরা যারা এতক্ষণ আমার ক্লাসটা দেখেছো, এতক্ষণ যারা আমার ক্লাসটা দেখলে বা করলে, সকলের প্রতি আমার দোয়া তোমাদের আগামী যে পরীক্ষা জুলাই বাংলা প্রথম পত্র পরীক্ষা এবং পরবর্তীতে বাংলা দ্বিতীয় পত্র, আমার অন্তরস্থল থেকে দোয়া থাকবে ইনশাআল্লাহ তোমরা পরীক্ষা সকলেই ভালো করবে, সকলেই প্লাস পাবে। আজকের ক্লাস এ পর্যন্তই, ধন্যবাদ।